হরে কৃষ্ণা। সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা ডিসকাস করব খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড সিক্রেট অফ সাকসেস। লেটস স্টার্ট উইথ দ্য প্রেয়ার্স। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओके, सो लेट्स बिगिन। টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য সিক্রেট অফ সাকসেস। তো আগের দিন আমরা কিছুটা আলোচনা করেছিলাম মোটিভেশন নিয়ে, যে কি জন্য আমাদের ডিভোটিদের মধ্যে যারা ট্যালেন্টেড তাদের একটা ভালো একাডেমিক ক্যারিয়ার পার্সু করা উচিত, তার কারণ কি। তো আজকে আমরা আলোচনা করব অনেকে হয়তো মেটেরিয়াল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফকে ব্যালেন্স করার জন্য অনেক স্ট্রাগল করছে। ওকে, তো সেই বিষয়ে কিভাবে আমরা ডিল করতে পারি। তো এই বিষয়টা খুবই ফেমাস, মানে আজকালকার যুদ্ধের মধ্যে এবং মডার্ন কলিযুগে দিস ইজ দ্য মোস্ট ফেমাস টপিক, টাইম ম্যানেজমেন্ট। সমস্ত ব্যাকগ্রাউন্ডের মানুষেরা ইউটিউব খুলে দেখতে পাবো তাদের বিভিন্ন নলেজ দিয়ে এই টপিকটাকে অ্যানালাইজ করার চেষ্টা করেছে। সে মোটিভেশনাল স্পিকারই হয় বা স্পিরিচুয়াল পার্সোনালিটি হয়, যাই হয়, সবাই এই টপিকটাকে ডিল করার চেষ্টা করে, এটা নিয়ে আহ, কিছু বলার চেষ্টা করে, মানুষকে হেল্প করার চেষ্টা করে। শিল প্রভুপাদ বলতেন যে আই হ্যাভ নো টাইম, দ্য ডিজিজ অফ মডার্ন ম্যান। আমার হাতে সময় নেই, এইটা হচ্ছে আমাদের এই কলিযুগের মানুষের রোগ একটা, যে কিছুর জন্য টাইম নেই। আগেকার দিনে এটা ছিল না, আগে মানুষের কাছে টাইম ছিল, এখন আমাদের কারোর কাছে টাইম নেই। তো এখানে আমরা কিছু প্র্যাকটিক্যালি আলোচনা করতে যাচ্ছি যে হোয়াট আর দ্য সাম প্র্যাকটিক্যাল টিপস যেটার মাধ্যমে আমরা টাইমকে ম্যানেজ করতে পারি প্রপারলি এবং আমাদের যে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল গোলস রয়েছে সেগুলোকে অ্যাচিভ করতে পারি। তো বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল কথাবার্তা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, বাট আজকে আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। তো আমরা জানবো সেই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে লাইফে, এবং উইথ অ্যান এক্সাম্পল আমি সেটা ইলাস্ট্রেট করতে চাই। তো আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল। তো আমি রেকমেন্ড করবো সবাই তোমরা নোটস নাও ক্লাস চলাকালীন, কারণ বহু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করা হবে। এবং পার্সোনালি আমিও বিভিন্ন ধরনের এই টাইম ম্যানেজমেন্ট ভিডিও দেখেছি, কারণ এটা সবারই একটা নিড রয়েছে। তো সেই সমস্ত ভিডিও দেখে অ্যাসিমিলেট করে এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এক্সপ্লোর করার মাধ্যমে এই টেকনিকটা লাগালাম, কাজে লাগছে কিনা ওইটা লাগালাম। তো বেসড অন মি টিল নাও যে টেকনিকটা আমার জন্য সব থেকে বেশি শুট করেছে, তো সেটা আমি রেকমেন্ড করবো। ওকে, সো এটা অলরেডি ভেরিফাইড। এমন নয় যে আমি জাস্ট থিওরি ডাম্প করে দিচ্ছি এবারে তোমরা বুঝে করো তোমাদের জন্য কি। দিস ইজ টেস্টেড মেথড। ওকে, সো দ্যাট ইজ দ্য স্পেশালিটি। নাহলে টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ফেমাস সেমিনার, সবাই টাইম ম্যানেজমেন্টের বিষয়ে করছে, বাট দিস ইজ আ ভেরিফাইড টিপস যেগুলো অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে কাজ করেছে এবং আমি বেনিফিটেড হয়েছি সেটার মাধ্যমে। ওকে, সো আগের দিনে আমরা আলোচনা করেছিলাম, প্রথম কথা হচ্ছে যে
অ্যাজ এ ডিভোটিজ, কারণ এই সমস্ত কিছুই ডিভোটিদের জন্য। নন ডিভোটিদেরকে আমি এই সমস্ত কিছুতে ইকুইপ করতে চাই না, সেটা আমরা আলোচনা করেছিলাম। কারণ সব থেকে প্রথমে আসে ক্যারেক্টার, তারপরে আসে কম্পিটেন্স। কম্পিটেন্স মানে সে কত বড় পজিশনে রয়েছে, তার এবিলিটি রয়েছে কিনা কোনো কিছু, সেটা হচ্ছে তার কম্পিটেন্স। তো যদি ক্যারেক্টারলেস ব্যক্তিকে একটা খুবই উঁচু ডেজিগনেশনে পৌঁছে দেওয়া হয়, তাহলে কিন্তু সে সোসাইটির ক্ষেত্রে হ্যাভক করবে। তো এটা সমস্ত ডিভোটিদের জন্য দিস ইজ মাই সার্ভিস, যে আমি আমার জীবনে যে সমস্ত জিনিসের মাধ্যমে উপকৃত হয়েছি সেটা আমি শেয়ার করতে চাই উইথ ডিভোটিস। কারণ ডিভোটিস ডেফিনেটলি দে হ্যাভ গুড ক্যারেক্টার। যদি তাদের গুড ক্যারেক্টার না থাকে, চলে আসবে গুড ক্যারেক্টার। হোয়াট ইজ দ্য প্রুফ? প্রহ্লাদ মহারাজ বলছে, শ্রীমদ্ ভাগবতম 5.18.12, যস্যাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চন সর্বের গুণেস্তত্র সমাসতে সুরা হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতি ধাবতো বাহি। যস্য আস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা, যার ভগবানের প্রতি অকিঞ্চন ভক্তি রয়েছে, সর্বের গুণেস্তত্র সমাসতে সুরা, তার মধ্যে সমস্ত ভালো গুণাবলী চলে আসবে। হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতি ধাবতো বাহি। যারা হরির ভক্ত নয়, তাদের মহৎ গুণ থেকেই বা কি লাভ, সেটার মাধ্যমে তারা সেন্স গ্র্যাটিফিকেশনই করবে। ভগবদ্গীতায় কৃষ্ণ নিজে এই কথাটির পুষ্টি করেছেন। 9.30-তে ভগবান বলছেন, অপি চেত সুদুরাচারো ভজতে মামনন্যভক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতো হিশম ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয়া প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। 9.30 এবং 31 ভগবদ গীতা। কৃষ্ণ বলছেন, কেউ যদি ভক্তিতে লেগে থাকে, তার ক্যারেক্টার যদি ভালো না হয়, ধীরে ধীরে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, খুব তাড়াতাড়ি তার ক্যারেক্টার ভালো হয়ে যাবে। সো ফর ডিভোটিস, তাদের যেহেতু ক্যারেক্টার রয়েছে বা ক্যারেক্টার ভালো হয়ে যাবে, সো ইট ইজ ইম্পর্টেন্ট যে তারা সোসাইটির উঁচু পদগুলোকে অধিকার করে। কারণ উঁচু পদ থেকে তারা যেভাবে সোসাইটিকে কন্ট্রোল করবে, এইভাবে পুরো সোসাইটিকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো এবং সোসাইটিকে একটা ভালো পথে গাইড করতে পারবো। ভগবান গীতাতে যে পথে মানুষকে যেতে বলেছেন, সেই পথে ডিভোটিরা গাইড করতে পারবে অ্যাজ কৃষ্ণাস বনাফাইড রিপ্রেজেন্টেটিভ। সেজন্য আগেকার দিনে সোসাইটির হেড রাজাদেরকে বলা হতো রাজর্ষি। দে আর নট অনলি রাজা, দে আর রাজা প্লাস ঋষি। তো সেই জন্য উঁচু পজিশনে ডিভোটিদের থাকা উচিত। যদ যদ আচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবে তরোজনা সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদানুবর্ততে। কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা সমাজের উঁচু পজিশনে থেকে যেরকম আচরণ করবে, সাধারণ ব্যক্তিরা তাদেরকে ফলো করবে। এই কারণেই তো এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে ক্যারেক্টার যুক্ত, ভালো ক্যারেক্টার যুক্ত ডিভোটিদের উচিত উঁচু পজিশনে যাওয়া। দিস ইজ এ গ্রেট সার্ভিস টু কৃষ্ণ। এবং কেউ যদি ক্যারেক্টার লো হয়, তাকে উচিত নয় উঁচু পজিশনে উঠতে দেওয়া। তাকে সাহায্য করা মানে পাপে সাহায্য করা। কেউ যদি খুন করার মেন্টালিটি থাকে, আর আমি তাকে, তার সাথে ভালো বন্ধুত্ব, সে জেলে গেলে তাকে আমি লয়ার দিয়ে ছাড়িয়ে নিয়ে আসছি, তাহলে আমিও ক্রিমিনাল, তাই না? তো ঠিক একই কারণে রামায়ণে কন্ট্রোভার্সিয়াল টপিক, সেটা নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করে, যে শম্ভুক নামক একজন শূদ্র, সে বেদ পাঠ করছিলেন, তপস্যা করছিলেন, রামচন্দ্র কেন মেরেছিলেন। ইউটিউবে খুঁজলে অমোঘলীলা প্রভু খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছেন, তো আমরা সেটাতে যাব না, ডাইভার্ট হব না। কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই, যে শম্ভুক, তার মেন্টালিটি ভালো ছিল না। তো তার হাতে যদি পাওয়ার চলে আসে, তাহলে সেটা কিন্তু অমঙ্গল করতে পারে। সেই জন্য রামচন্দ্র অ্যাজ এ কিং তাকে সেটা থেকে নিরস্ত করেছিলেন। সেম ফর একলব্য, আবার কন্ট্রোভার্সিয়াল টপিক। অনেকে বলে যে দ্রোণাচার্য পার্সিয়ালিটি করেছেন, বাট নো, দ্রোণাচার্য ওয়াজ কারেক্ট। একলব্য ওয়াজ নট এ গুড ক্যারেক্টার। তার হৃদয়ে করুণা ছিল না, ইত্যাদি বিভিন্ন জিনিস ছিল, সেটা নিয়ে আমরা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ক্যারেক্টার ভালো ছিল না। সেই জন্য যদিও ভালো আর্চারিতে ছিল, কিন্তু দ্রোণাচার্য ডিড নট অ্যাপ্রুভ দ্যাট। দিস ইজ এ সার্ভিস টু কৃষ্ণ, যে যাদের ক্যারেক্টার ভালো নয়, তাদেরকে উঁচু পজিশন উঠতে দেওয়া উচিত নয়, আর যাদের ক্যারেক্টার ভালো, তাদেরকে সাহায্য করা উচিত উঁচু পজিশন উঠতে। ওকে, সেই জন্য আই অলওয়েজ ট্রাই টু এনকারেজ ডিভোটিস, যে তারা যেন উঁচু জায়গাতে যায়। কারণ ডিভোটিরা উঁচু জায়গায় না গেলে কোনো রাস্কেল সেই জায়গা নেবে এবং সোসাইটিকে ভুল পথে চালিত করবে। ওকে। এবং অনেক ডিভোটিরা, তারা আউট অফ হিউমিলিটি মনে করে যে এসব পড়াশোনা এসব করে কি লাভ, বেশি উঁচু পজিশন নিয়ে কি লাভ, আমার তো উচিত আমি শুধু ভজন করব, চ্যান্টিং করব, এটা নিয়ে থাকি। কিন্তু না, দরকার আছে। তার কারণ হচ্ছে, কৃষ্ণ যদি তোমাকে বুদ্ধি দিয়েছে, তোমার উচিত সেই বুদ্ধি দিয়ে ভগবানকে সার্ভ করো। হোয়াট ইজ দ্য রেফারেন্স? স্ক্রিপচারাল রেফারেন্স। কোনো কিছু আমাদের অন্ধভাবে মেনে নেওয়া উচিত নয়, স্ক্রিপচারাল রেফারেন্স থাকতে হবে অ্যাজ এ ডিভোটি। রূপ গোস্বামী বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে 1.2.255,
अनासक्तस्य विषयान् यथार्हम् उपयुञ्जत निर्बन्ध कृष्ण सम्बन्धे युक्तं वैराग्यमुच्यते प्रपञ्चिकतया बुद्ध्या हरिसम्बन्धि वस्तुना मुमुक्षुभिः परित्यागो वैराग्यं फल्गु कथ्यते। কারোর কাছে যদি কোনো সম্পদ থাকে বা ট্যালেন্ট থাকে কিন্তু সে যদি সেটাকে কৃষ্ণ সেবায় কাজে না লাগায়, তাহলে সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। আর অ্যাকচুয়াল বৈরাগ্য কি? যে এমনিতে আমি জড়জাগতিক বিষয়ের প্রতি অ্যাটাচ নয়, কিন্তু কৃষ্ণের সেবার কথা যখন আসে তখন আমি আমার সব লাগিয়ে দিতে পারি। হোয়াট ইজ এন এক্সাম্পল? শিল প্রভুপাদের ফেমাস একটা কোট রয়েছে যে সাধারণত সাধুরা এরকম পোজ করে, যারা একটু মায়াবাদী সন্ন্যাসী টাইপের ইম্পার্সোনালিস্ট সাধু, তারা বলে যে টাকা পয়সার থেকে আমি দূরে থাকতে চাই, আমাকে টাকা পয়সা একদম কাছে নিয়ে এসো না, আমার সহ্য হয় না। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে আমাকে দাও, সারা বিশ্বে যত টাকা আছে তা আমাকে দাও, আমি সব কৃষ্ণের সেবায় লাগিয়ে দেবো। দিস ইজ অ্যাকচুয়াল বৈরাগ্য। এটা ঠিক নয় যে আমি টাকা পয়সা শুভই না, কেন? সেই টাকা দিয়ে তুমি সেন্স গ্রাটিফিকেশন করতে কে বলছে তোমাকে? তুমি কৃষ্ণের সেবা তো করতে পারো। তো এই যে পয়েন্ট, যে যেটা দিয়ে কৃষ্ণের সেবা করা যাবে সেটাকে মূর্খের মতো ত্যাগ করে দেওয়া, দিস ইজ কল ফল্গু বৈরাগ্য। মানে এটা ফালতু বৈরাগ্য, রূপ গোস্বামী বলছেন। যুক্ত বৈরাগ্য মানে হচ্ছে যা আছে সেটাকে কৃষ্ণ সেবায় লাগানো। যেমন উইথ এন ইজি এক্সাম্পল উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ধরো রাজা কোথাও একটা বেরিয়েছিল, তার আংটি হাত থেকে খুলে পড়ে যায়। ঠিক আছে, রাজা বাড়িতে গেছে, দেখতে পাচ্ছে আংটি নেই। ঠিক আছে, একটা আংটি পড়ে গেলো, রাজার কি বয়ে যাবে? আমি এজ এ সাধারণ মানুষ আংটিটাকে খুঁজে পেলাম। তিন ধরনের মানুষের তিন ধরনের রেসপন্স হবে। যে ভোগী হবে সে আংটিটা নিজের পকেটে ঢুকিয়ে নিল, দ্যাট ইজ গর্হিত অপরাধ, উচিত নয়। আর যে মুক্তিকামী, হ্যাঁ মুক্ত আত্মা হতে চায়, মুক্তিকামী, সে কি করবে? আংটি পড়ে আছে, আংটির সাথে আমার তো কোনো সম্পর্ক নেই, আমার আংটি নয়, পাশ দিয়ে পেরিয়ে চলে গেল। ইট ইজ বেটার দেন আমার নিজের পকেটে ঢুকিয়ে দেওয়া। কিন্তু থার্ড পার্সন কামস এবং আংটি দেখছে, আংটি দেখে ভাবছে এটা তো রাজার ছাড়া কারোর হতে পারে না, রাজপ্রাসাদে গিয়ে রাজা মশাইকে দিয়ে এলেন। দিস ইজ দ্য বেস্ট কাইন্ড অফ সার্ভিস। তো সেরকম ভাবেই এইটা রেসপন্স হয় একজন মেটেরিয়ালিস্টিক পার্সন, একজন ইম্পার্সনালিস্ট মুক্তিকামী, আর একজন ডিভোটির। মেটেরিয়ালিস্টিক পার্সন মনে করে আমাকে কৃষ্ণ টাকা দিয়েছে, টাকা দিয়ে নিজের সেন্স এনজয়মেন্ট করবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, এনজয় করবো। দ্যাট ইজ ওয়ার্স্ট মেন্টালিটি। আরেকজন মনে করে কৃষ্ণ আমাকে টাকা দিয়েছে, টাকার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তো দেহ নয়, আমি তো আত্মা, আমি এসব জানি না কিছু। ঠিক আছে, সে এসব টাকা পয়সা মোহ ত্যাগ করে দেয়। দ্যাট ইজ বেটার দেন নিজে ভোগ করা, কিন্তু দিস ইজ নট বেস্ট। বেস্ট ইউজ হচ্ছে ভগবান টাকা দিয়েছে, ভগবানের সেবায় টাকাকে কাজে লাগাও। সেরকম ভগবান যদি ট্যালেন্ট দিয়েছে, আমি যদি বুঝতে বুঝতে পারি আমার দ্বারা কিছু সম্ভব নয় হওয়া, অ্যাটলিস্ট পড়াশোনা সম্ভব নয়, তাহলে ঠিক আছে আমি করলাম না, কোনো অসুবিধা নেই। আমি যদি ভালো আঁকতে পারি, সেটা আঁকাটা ভগবানের সেবায় লাগাবো, ভালো গাইতে পারি, গাওয়াটা ভগবানের সেবায় লাগাবো। কিন্তু আমি যদি বুঝতে পারি, দিস দিস ক্লাস ইজ স্পেশালি ফর দোজ হু থিঙ্ক দে, হ্যাঁ ভগবান বুদ্ধি দিয়েছে, তো সেটাকে মূর্খের মতো ত্যাগ করে দেওয়া ঠিক নয় যে এটা জড় বিদ্যা, এটাতে কি হবে, এটা দিয়ে অনেক কিছু হতে পারে। তো আজকে এই যে ইসকন ভগবদ গীতার বাণী প্রচার করছে, সব থেকে এক্সাইটিং ফ্যাক্টরটা কি? যে ইভেন আইআইটিয়ানস তারাও ইসকনের ডিভোটি হয়ে যাচ্ছে, ইভেন বাইরে বড় বড় সায়েন্টিস্ট তারাও ইসকনের ডিভোটি। দিস ইজ এক্সাইটিং ফ্যাক্টর, যেটা দেখে সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করছে। যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরোজনা। সো প্রচারের জন্য এটা এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ, এবং প্রচার হচ্ছে এমন একটা সার্ভিস যেটা একমাত্র ভগবান আমাদের কাছ থেকে চাইছেন, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। দ্যাট ইজ দ্য অনলি সার্ভিস লর্ড চৈতন্য মহাপ্রভু ইজ আস্কিং ফ্রম অল অফ আস। তো আমাদের সেটা করা উচিত, রাইট? ওকে, সো একাডেমিক ইজ ইম্পর্টেন্ট, এবং শুধু আমরা অনেক আলোচনা করলাম, রূপ গোস্বামী আলোচনা করলাম, ইভেন কারেন্ট আচার্যাস লাইক ভক্তিচরণ স্বামী মহারাজ, আমি বহুবার বলতে শুনেছি যে উনি এবং অন্যান্য মহারাজরাও তারা এনকারেজ করেন ডিভোটিদেরকে যে তাদের একাডেমিক্যালি ভালো পারফরমেন্স হওয়া উচিত, তারা উঁচু পজিশনে যাওয়া উচিত ইত্যাদি। এবং আরেকটা জিনিস কি, একাডেমিক্স ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে পড়াশোনা করা উচিত। তার কারণ হচ্ছে যে কিছু কিছু ডিভোটিস মনে করেন যে আমি ভক্ত হয়ে গেছি, এবার কৃষ্ণ দেখবে আমার সব, আমি পড়াশোনা না করলেও চলবে, কৃষ্ণ আমাকে এমনি পাস করে দিবে। দিস ইজ ভেরি ব্যাড মেন্টালিটি। মানে আমি ভক্ত হয়ে গেছি, আমি এবারে সিংহাসনে পায়ের উপর পা দিয়ে বসে থাকবো, এবারে কৃষ্ণ আমার সার্ভেন্ট হিসাবে আমাকে পাস করাবে, আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে। তো এটা কি? এটা আমি কৃষ্ণের ভক্ত হয়ে আমি কৃষ্ণের সেবক, নাকি আমি কৃষ্ণের ভক্ত হয়ে মনে করছি আমি কৃষ্ণের মাস্টার হয়ে গেছি এবং কৃষ্ণ আমার সেবক? সো দিস ইজ ব্যাড মেন্টালিটি। যে আমরা যদি মনে করি যে কৃষ্ণকে দিয়ে আমি সব করাবো আর আমি নিজে কোনো পরিশ্রম করবো না, তাই আমাদের উচিত পরিশ্রম করা। যেটা আমাদের হাতে নেই সেটা কৃষ্ণের উপর ছাড়তে পারি, কিন্তু যেটা আমাদের হাতে আছে সেটা আমাদের অবশ্যই করা উচিত।
এই যে সমস্ত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এগুলোর কোনো নিড নেই। আমি আগের ক্লাসটাকে সামারাইজ করছি টু গিভ কনটেক্সট টু সাম নিউ ডিভোটিস। তো আমরা এগুলো আগে আলোচনা করেছি যে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এগুলোর কোনো দরকার নেই। এমন নয় যে টেকনোলজি থাকতেই হবে। এই জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে প্রাপ্তি করা, এবং কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য টেকনোলজির দরকার নেই কোনো। টেকনোলজি তৈরি করেছি আমরা মানুষ আমাদের ইন্দ্রিয় তর্পণ করার জন্য। দ্যাট ইজ নট নিডেড। বাট এখন সায়েন্স, মডার্ন সায়েন্সের যুগে এটা হবেই। তো কি করতে হবে? বেস্ট ইউজ অফ দ্য ব্যাড বার্গেন, সেই টেকনোলজিকে আমাদের ইন্দ্রিয় তর্পণে না লাগিয়ে কৃষ্ণের সেবায় লাগাও। ওকে। সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের বিরুদ্ধে আমরা নই, যতক্ষণ ওই টেকনোলজি কৃষ্ণের সেবায় লাগানো হচ্ছে, সায়েন্টিফিক রিসার্চকে কৃষ্ণের সেবায় লাগানো হচ্ছে, দ্যাট ইজ পারফেক্ট। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে লাগানো হচ্ছে। যে কোনো জিনিস আমরা পড়েছি ছোটবেলায়, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। যে কোনো জিনিসকে ভালো কাজে লাগানো যায়, খারাপ কাজে লাগানো যায়। ছুরি দিয়ে কারুকে মার্ডারও করা যায়, কিন্তু সেই ছুরি ডাক্তারের হাতে থাকলে রোগীর প্রাণও বাঁচাতে পারে। রাইট? তো এইভাবে আমরা যে সমস্ত ডিভোটিদেরকে কৃষ্ণ ট্যালেন্ট দিয়েছে, প্রত্যেকে যদি সেই ট্যালেন্টটাকে প্রপারলি ইউটিলাইজ করে এবং ভালো ভালো পজিশনে পৌঁছায়, তাহলে উই উইল হ্যাভ আ কোয়ালিফাইড টিম অফ ডিভোটিস, যারা একত্রিত হয়ে সমাজে ব্যাপক পরিমাণে চেঞ্জ আসতে পারে এবং মাস লেভেলে প্রিচিং করতে পারে। এবং দ্যাট উইল বি দ্য গ্রেটেস্ট সার্ভিস টুয়ার্ডস কৃষ্ণ। ফর ইউর রেফারেন্স, লেট মি শো ইউ ওয়ান ভার্স ফ্রম ভগবদ গীতা। সেখানে কৃষ্ণ বলছেন যে, ভগবদ গীতা 18.68 and 69। সো ভগবান বলছেন, ইয়া ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদশ্যতি ভক্তিম ময়ি পরম কৃত্বা মামিবৈষ্য সংশয়। For one who explains the supreme secret to devotees. What is the supreme secret? Bhagavad Gita knowledge. পিওর ডিভোশনাল সার্ভিস ইজ গ্যারেন্টেড। কেউ যদি ভগবদ গীতার বাণী প্রচার করে, তাহলে ভগবান বলছেন গ্যারেন্টি তাকে আমি পিওর ডিভোশনাল সার্ভিস দিই, এবং অ্যাট দ্য এন্ড হি উইল কাম ব্যাক টু মি। গোলক বৃন্দাবনে যাবার সিওরেস্ট ওয়ে হচ্ছে প্রিচিং এ ভগবানকে সাহায্য করা। আমি ভক্ত হয়েছি, ভগবান অত্যন্ত খুশি। এবং এই জগতে যারা আছে সবাই আমার ভাই, ভাই বোন। তারা ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। আমি বিগড়া হওয়া সন্তান ছিলাম, আমি যে ভালো হয়েছি, ভক্ত করছি, ভগবান ইজ ভেরি হ্যাপি। ভগবান আরো খুশি কি করে করতে পারি? আমি যদি আরো কয়েকজন ভাই বোনকে, যারা বিগড়া হওয়া আছে, তাদেরকে ভগবানের কথা মতো পথে চালিত করতে পারি, সেটা দেখে ভগবান সব থেকে খুশি হন। এবং দিস ইজ লজিক্যাল। আমরা যদি ভগবানের পজিশনে নিজেকে বসাই, মানে ভগবান অ্যাজ এ প্যারেন্ট, বাবা মা হিসেবে ভাবো। অনেকগুলো সন্তান, তার মধ্যে কিছু ভালো আছে, কিছু জন বাবা মায়ের সাথে কন্ট্যাক্ট রাখে না, নিজেদের মতো জীবনযাপন করে, যথেচ্ছাচার করে। তো যে যথেচ্ছাচার করতো আগে, এখন ভালো হয়েছে, বাবা মা কত খুশি হবে তার উপর। আর সে যদি একা ভালো না হয়, সে তার নিজের ভাইদেরকে বোঝায়, দেখ এরকম করা উচিত নয়, বাবা মা যেটা বলছে আমাদের ভালোর জন্যই বলছে। এরকম ভাবে যদি দু তিনজনকে আরো নিয়ে আসতে পারে, তাহলে ভগবান কত খুশি হবে। সেই জন্য ভগবান নেক্সট শ্লোকাতে বলছে 18.69, ন চ তস্মান মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্তমা ভবিতা না চ মে তস্মাদ অন্য প্রিয়তরো ভুবি। There is no servant in this world more dear to me than he, nor will there ever be one more dear. নচ তস্মান মনুষ্যেষু, সমস্ত মানুষদের মধ্যে, কশ্চিন মে প্রিয় কীর্তমা, তার মতো প্রিয় আমার কেউ নেই যে প্রচার করে। ভবিতা না আছে মে তস্মান অন্য প্রিয়তর ভুবি, ভবিষ্যতেও কেউ ওর থেকে প্রিয় আমার হবে না। মানে ভগবান বলে দিচ্ছে। এখন কেউ ভাবতে পারে যে যখন অর্জুনকে ভগবদ গীতা বলেছিলেন ভগবান 5,000 বছর আগে, তখন ভগবানের ফেভারিট সার্ভিস ছিল প্রিচিং। এখন হতে পারে ভগবানের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য কিছু করলে ভালো লাগে ভগবানের। নো, ভগবান বলছেন প্রিচিং ওয়াজ মাই ফেভারিট, এখনো এবং অনন্তকাল এটাই থাকবে। যে প্রিচিং এ আমাকে সাহায্য করবে, সে আমার কৃপা সব থেকে বেশি লাভ করবে। সো দ্য গ্রেটেস্ট সার্ভিস উই ক্যান ডু টু কৃষ্ণা ইজ টু হেল্প ইন দ্য মিশন অফ লর্ড চৈতন্য মহাপ্রভু, হেল্প ইন দ্য মিশন অফ শিলা প্রভুপাদ। ওকে, প্রিচিং হচ্ছে সব থেকে বিগেস্ট সার্ভিস। তো উইথ দ্যাট মোটিভেশন, সেই জন্য একাডেমিক্স ইজ হাইলি ইম্পর্টেন্ট ফর ডিভোটিস। নাও ধরো কেউ কনভিন্সড হয়ে গেল এ ব্যাপারে, একাডেমিক্যালি তারা কিছু গোল নিয়েছে, টার্গেট নিয়েছে, এর পরের প্রবলেম আসে কি করে টাইম ম্যানেজ করবো। জব করতে হয় আমাদেরকে, আমাদেরকে ছিল প্রভুপাদের বই পড়তে হয়, হিয়ারিং করতে হয়, কিভাবে ম্যানেজ করবো? সো দেয়ার ফোর আমরা এখন প্রেজেন্ট করছি অ্যালগোরিদম অফ সাকসেস। হোয়াট ইজ দ্য অ্যালগোরিদম অফ সাকসেস, মানে কি কি স্টেপ ফলো করলে তুমি সাকসেসফুলি তোমার গোল অ্যাচিভ করতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্টেপগুলো তো অবশ্যই লিখতে হবে তোমাদের।
স্টেপ ওয়ান হচ্ছে টেক আ রিজনেবল প্রাইমারি গোল বেসড অন ইউর ট্যালেন্টস। ফার্স্ট অফ অল দেখতে হবে আমি কিসের যোগ্য। আমি কি পড়াশোনা ভালো করতে পারি, আমি গান ভালো গাইতে পারি, না আমি ছবি আঁকতে ভালো পারি, যা যা, বা পড়াশোনা করতে পারলেও কোনটা পারি, পড়াতে ভালো পারি, বা ম্যাথমেটিক্সে আমার ঝোঁক আছে, ইতিহাস ভূগোলে ঝোঁক আছে, ইত্যাদি বিভিন্ন। ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। আগেকার দিনে গুরুকুল সিস্টেম ছিল, গুরু তোমাকে অবজার্ভ করে আইডেন্টিফাই করে দিত। এখন আমাদেরকে নিজেদেরকে অ্যানালিসিস করতে হবে, এবং উই হ্যাভ টু টেক গাইডেন্স ফ্রম সিনিয়র ডিভোটিস, যারা আমাদেরকে দেখছে বহুদিন ধরে, এবং তাদের সাথে আমাদের হার্ট শেয়ার করতে হবে। তাহলে আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে ডিসাইড করতে হবে যে আমি কি করতে পারবো, আমাকে কি কি ট্যালেন্ট দিয়েছে কৃষ্ণ, তার বেসিসে আমি কি সেবা করতে পারি। ফার্স্ট উই হ্যাভ টু ডিসাইড দ্যাট, দ্যাট ইজ দ্য স্টেপ ওয়ান। নেক্সট হচ্ছে স্টেপ টু, কিভাবে আমরা সেটাকে অ্যাচিভ করবো। ধরেন আমি একটা গোল নিয়ে নিলাম, এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। আগে আমরা বুঝে নিই ট্যাকটিক্সটা, স্ট্র্যাটেজিটা, অ্যালগোরিদমটা বুঝে নিই, তারপর এক্সাম্পল দিয়ে আমরা দেখবো। স্টেপ টু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু ডু লিস্ট। দুনিয়াতে এমন কোনো সাকসেসফুল ব্যক্তি নেই যে টু ডু লিস্ট বানায় না, এভরিওয়ান। যদি কেউ না বানাচ্ছে তার মানে তার জীবনে সেরকম কিছু গোল নেই, বিশাল কিছু অ্যাচিভ করার নেই, তাই সে বানাচ্ছে না। টু ডু লিস্ট ইজ ম্যান্ডেটরি থিং। টু ডু লিস্ট দুরকম হতে পারে, একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম। আমরা লং টার্ম কি শর্ট টার্ম কি জানবো। লং টার্ম যে টু ডু লিস্ট সেটাকে আমরা বলছি টাইম লাইন। ওকে, এই টার্মিনোলজি মাথায় রাখো। শর্ট টার্ম যে টু ডু লিস্ট সেটাকে বলা হচ্ছে ডেইলি গোলস বা উইকলি গোলস। ওকে, লং টার্ম এবং শর্ট টার্ম মানে কিছু একটা আমি প্রজেক্ট নিলাম যে আমি এটা করব। সাপোজ ধরো যে আমাদের একটা যেমন প্রজেক্ট চলছে যে আমরা ভাগবত গীতার কিছু ভার্সেস মুখস্থ করছি, স্পিরিচুয়াল প্রজেক্ট ধরে নিলাম। স্পিরিচুয়াল ম্যাটেরিয়াল যে কোনো হতে পারে গোল, ইন জেনারেল যে কোনো গোল অ্যাচিভ করার এটা হচ্ছে অ্যালগোরিদম। যে ফার্স্ট উই হ্যাভ টু টেক আপ দ্য গোল, যে আমি ভাগবত গীতা থেকে 108টা ভার্স মুখস্থ করব। এবার আমাকে ডিসাইড করতে হবে টাইম লাইন, কত দিনের মধ্যে করব। 6 মাসে যদি করতে হয় তাহলে আমাকে ডিভাইড করতে হবে প্রতিদিন কত, প্রতি সপ্তাহে কটা করে, এবং আমাকে দেখতে হবে সেই গোলটা আমি মিট করছি কিনা। যদি দেখা যাচ্ছে পিছিয়ে যাচ্ছি, পরের সপ্তাহে বেশি এফর্ট দিতে হবে। যদি দেখা যাচ্ছে আজকে কিছু হলো না, বেশি কাজ কালকে কাজ করতে হবে। তো এইভাবে একটা গোল চাই, না হলে কিন্তু র্যাডারলেস শিপের মতো আমরা এদিক ওদিক ভটকাতে থাকবো। ঠিক আছে, সো সেই জন্য টু ডু লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লং টার্ম ভার্সেস শর্ট টার্ম। ডিসাইড এ টাইম লাইন উইথ এনাফ বাফার টাইম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাফার টাইম হতে হবে। কারণ মেটেরিয়াল নেচার সবসময় চাইবে তুমি তোমার গোলে যেন সাকসেসফুল না হও, বাধা বিপত্তি আসবে। একটা দিন দেখলে এমনি চলে গেল, দুম করে বেরিয়ে চলে গেল। তুমি যদি একদম হিসাব করে করে একদিনও গ্যাপ, যে আমার 6 মাস পর পরীক্ষা, একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত প্ল্যান করেছি পরীক্ষার আগের দিন আমাকে এটা পড়তে হবে, তাহলে তো অবশ্যই মেটেরিয়াল নেচার আমাদেরকে ব্যাফল করে দেবে। এমন প্ল্যান করতে হবে যে পরীক্ষার 1 মাস আগে আমার কিছু না পড়লেও চলবে। 1 মাস বাফারে টাইম। মেটেরিয়াল নেচার তুমি আমার কত টাইম ওয়েস্ট করাবে করাও, লাইক দিস। ঠিক আছে, বাফার টাইম নিয়ে টাইম লাইন প্ল্যান করতে হবে। সেই টাইম লাইনকে ছোট ছোট চাঙ্কে ভেঙে ডেলি গোলস বানাতে হবে। যে আমাকে 6 মাসে যদি এটা অ্যাচিভ করতে হয় তাহলে আমাকে প্রত্যেক দিন কটা করে ভার্স মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমি একাডেমিক্যালি একটা আম, মানে এক্সাম্পল দেখাবো যে বিভিন্ন গোল নিতে পারো। তো আমি এখানে যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ক্র্যাক আইআইটি যেই এক্সাম, সেটা একটা বড় মেটেরিয়াল গোল। সেটাকে কিভাবে অ্যাচিভ করা যায়, কিভাবে টাইম লাইন বানাবো, কিভাবে আমি ডিসাইড করব ডেইলি গোলস, ইত্যাদি ইত্যাদি আলোচনা করবো। নাও ডেইলি গোলস আমি সারাদিনে কতটা করব সেটা আমি কিভাবে ডিসাইড করতে পারি। বেসড অন অ্যাভেলেবেল টাইম, আমার হাতে কত অ্যাভেলেবেল টাইম আছে। কেউ হতে পারে যাকে সারাদিনে কিছুই করতে হয় না, ঘরে শুধু বসে থাকে, খায় ঘুমায় আর বাকি টাইমটা ফ্রি। তাহলে সে বলতে পারে আমি 16 ঘন্টা আমার হাতে অ্যাভেলেবেল আছে, আমি 16 ঘন্টা পড়তে পারি। কাউকে দেখা যাচ্ছে যে সংসারে তাকেই সব করতে হয়, তাকে টিউশন পড়াতে হয়, তাকে হয়তো জব করতে হয়, সকালে উঠে বাড়ির কাজ থাকে, বাজার থাকে, তার দেখা গেল যে সারাদিনে 6 ঘন্টা টাইম অ্যাভেলেবেল আছে। তো তাকে গোল নিতে হবে সেই রকম ভাবে যে হ্যাঁ আমি 6 মাসে করতে পারবো না, আমার 1 বছর টাইম লাগবে। সো দিস কাইন্ড অফ প্ল্যানিং শুড বি দেয়ার, যে আমার অ্যাভেলেবেল টাইম কত, সেই বেসিস আমাকে গোল সিলেক্ট করতে হবে, সেই বেসিস আমাকে টাইম লাইন সিলেক্ট করতে হবে। ওকে, দিস ইজ স্টেপ থ্রি। তো স্টেপ ওয়ান হচ্ছে সিনিয়র ডিভোটিদের সাথে ডিসকাস করে এবং নিজের ট্যালেন্টকে অ্যানালিসিস করে গোল ফিক্স করা। সেকেন্ড স্টেপ হচ্ছে ওই গোলটাকে লং টার্ম অ্যাচিভ করার জন্য আমার কত টাইম আছে। যে গোলটা আমি নিয়েছি 1 বছরে অ্যাচিভ করতে হবে না, 6 মাসে অ্যাচিভ করতে হবে, তার একটা টাইম লাইন বানানো। যদি আমাকে 6 মাসে অ্যাচিভ করতে হয়, হোয়াট ইজ দ্য হাই লেভেল পিকচার, প্রথম মাসে এতটা হয়ে যাওয়া উচিত, দ্বিতীয় মাসে এতটা হয়ে যাওয়া উচিত, তৃতীয় মাসে এতটা, দিস ইজ কল টাইম লাইন।
থার্ড স্টেপ হচ্ছে ওই টাইম লাইনটাকে বিভিন্ন ফেজে ডিভাইড করা আছে, যে আমি প্রথম মাসে এতটা হয়ে যাওয়ার টার্গেট নিয়েছি, তাহলে প্রত্যেক দিন আমাকে আজকে কতটা করতে হবে, সেটাকে বলে ডেইলি গোলস। এবং ডেইলি গোলসটা কিভাবে আমরা ডিসাইড করবো? বেসড অন অ্যাভেলেবল টাইম। ওকে। এবং ওয়ান্স উই ডিসাইড দ্য ডেইলি গোলস, নেক্সট হচ্ছে যে অ্যাট এনি কস্ট আমাদেরকে ডেইলি গোল কমপ্লিট করতেই হবে। মানে বেসিক্যালি আমাদের ঘুমোতে যাওয়ার অধিকার নেই ডেইলি গোলস কমপ্লিট না করে, একাডেমিক বা স্পিরিচুয়াল যাই হতে পারে। ওকে, এটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব, কারণ ওই অ্যাক্টিভিটি গুলোই ডিফাইন করে হু আর ইউ। ধরো কেউ আইএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ নিতে পারে সিজিএল এর জন্য প্রিপারেশন, কেউ নিতে পারে আইআইটির জন্য প্রিপারেশন, কেউ নিতে পারে নিটের জন্য প্রিপারেশন। স্টুডেন্টদের এক্সামই জেনারেলি গোল হয়। আর অনেকে অনেক কিছু নিতে পারে। কেউ হয়তো জব করছে, আমি এই প্রজেক্টটা কমপ্লিট করবো, এরকম একটা গোল নিতে পারে। পিএইচডি করছে, এই প্রজেক্টটা এতদিনের মধ্যে, এই কনফারেন্স ডেডলাইনে আমি সাবমিট করব, যেরকম আমাদের করতে হয়। তো বিভিন্ন ধরনের গোল হতে পারে, কিন্তু টাইম লাইনে ডিভাইড করতে হবে ডেইলি গোলস, সেটাকে অ্যাচিভ করতে হবে। আমি যদি 6 মাস পর বলি যে আমার পিএইচডি করতে এসেছিলাম আমি ইউএসএ, এবং দিয়ে আমি যদি 6 মাস পর বলি বা 1 বছর পর বলি, বুঝলাম আমার কিছুই হয়নি কাজ, কারণ আমি ইউএসএ থাকি, তো একা থাকি, সব করতে হয়, এই জামা কাপড় কাচতে হয়, বাসন ধুতে হয়, এই কথাগুলো কেউ শুনবে? দিস আর কল লজিস্টিক্স। কেউ শুনবে এগুলো? ওগুলো বলবে, "ও, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে", একটু সমব্যথী দেখাবে তোমার সামনে, তারপর পিছনে তোমাকে ব্যাক বাইটিং করবে। এবং প্রিচিং তো দূরের কথা, লোকে বলবে এই তো ডিভোটি হয়ে এই সব হচ্ছে এদের, অ্যান্টি প্রিচিং হবে। সো ব্যাপারটা হচ্ছে, তুমি কি জামা কাপড় কেচেছো, তুমি কি রান্না করেছো, বাসন ধুয়েছো, কেউ শুনবে না। শুনবে তুমি কি, তোমার যেটা তোমাকে ডিফাইন করে যে ইউ আর এ পিএইচডি স্টুডেন্ট ইন ইউএস, তো এক্সপেক্টেড যে তুমি পিএইচডি কমপ্লিট করবে, পেপার পাবলিশ করবে। তুমি তুমি ভালো ডিভোটি, ইট ইজ এক্সপেক্টেড যে তুমি শিল প্রভুপাদের বই পড়বে, ফিলোসফি জানবে, কোনো রকম উল্টোপাল্টা আচরণ করবে না। আমি যদি বলি না আমি জানিনি, তো এখনো ম্যাচলেস গিফট তো পড়া হয়নি আমার, আমি তো এমনি শুধু চ্যান্টিং করি, কেউ শুনবে বললে? সো আগে দেখতে হবে হোয়াট ইজ মাই আইডেন্টিটি, যে আমাকে ডিফাইন করেছে। কিছু কিছু এমন প্রাইমারি গোলস আছে যেগুলো আমাকে ডিফাইন করে, তো সেগুলোকে অবশ্যই আগে প্রায়োরিটি দিতে হবে, এবং অ্যাট এনি কস্ট এইগুলোকে কমপ্লিট করে শুতে হবে। বাকি ছোটখাটো কাজ কমপ্লিট না হলেও চলবে, বড় কাজকে প্রায়োরিটি দিতে হবে। এবং আরেকটা প্রবলেম হয়, যেটা হচ্ছে কাজ করতে করতে আমরা ভাবি, একটা কাজ করছি, পড়তে বসেছি, ভাবছি অন্য একটা বিষয়, জিস আমার না প্রভুপাদের বই পড়া হচ্ছে না, গুরু মহারাজের লেকচার শোনা হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। আবার যখন গুরু মহারাজের লেকচার শুনছি, তখন মনে হচ্ছে ইস, পড়াটা হচ্ছে না ঠিক মতো আমার, ঠিক মন বসছে না। এই যে প্রবলেমটা, এটাকে কি করে ওভারকাম করতে হয়? আমরা কি করি? ভাবার জন্য টাইম দিই না। ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আমরা ভাবার জন্য টাইম দিই না জেনারেলি, যদি দিতাম এই পজিশনে পৌঁছাতো না। আমরা ভাবার জন্য টাইম দিই না, আমরা কাজ করতে করতে ভাবি, সেজন্য কাজটাও হয় না, আর প্ল্যানও হয় না। সো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, ইউ শুড অ্যাসাইন সাম ডেইলি স্লট। আধ ঘন্টা হতে পারে, 15 মিনিট হতে পারে, 1 ঘন্টাও নিতে পারো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। শুধু ভাবো বসে কি করব আমি, আমার লং টার্ম গোল কি, আর শর্ট টার্ম গোল কি, আমি এখন আমার গোল অ্যাচিভ করার কোন পজিশনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে ডেলি রিচেক, যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন আমার আমার পজিশনে। ভাবো বসে, শুধু অন্য কোনো কাজ করতে করতে নয়, শুধু ডেডিকেটেড টাইম চাই ভাবার জন্য। ওকে, যে আমি এখন কোন পজিশনে দাঁড়িয়ে আছি। নাহলে কি হয়, আমরা জেনারেলি মনে করি ভেবে কে টাইম ওয়েস্ট করবে, কাজ করে যাও, কাজ করে যাও, টাইম ওয়েস্ট একদম করো না, গাধার মতো খেটে যাও। এগুলোতে কিছু হয় না, এগুলো বুদ্ধিমানের কাজ নয়। ভাবার জন্য টাইম দিতে হবে। এটা না করলে কি হবে, আমি ভাবছি না, আমি কাজ করে যাচ্ছি গাধার মতো না ভেবে, যে 6 মাস পর রিয়েলাইজ হবে যে আমার তো কিছুই হয়নি, আমি কিছুই করলাম না তো, আমার তো কোনো দিকটাতেই কিছু হলো না। দিয়ে মনে হবে আই এম ইউজলেস। দিয়ে কিছুদিন এটার আরো অ্যাগ্রাভেটেড ফর্ম হচ্ছে, আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমি ফালতু, পৃথিবীর উপর বোঝা, আমি সুইসাইড করে নিই আলটিমেট। এরকম হয়, খুব কমন আজকাল। কলিযুগ যত বাড়বে আরো এই জিনিসটা কমন হবে। তো ব্যাপারটা হচ্ছে ডেইলি তোমার একটা চেক হতে হবে, যে আমি ঠিক আছি তো, আমার গোলস ঠিকঠাক হচ্ছে তো, আমি যে জন্য, যেটা আমার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তো। হয়তো আমি
লোকজনের সাথে কথা বলতে ভালোবাসি, তো প্রত্যেকদিন সকাল থেকে উঠছি, খাওয়া দাওয়া করছি, স্নান করছি, আর 10 জনের সাথে কথা বলেই আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে। এরকম 6 মাস চলার পর কি হবে, কি মনে হবে, আমি শুধু কথাই বলে গেলাম 6 মাস ধরে, কিছু করলাম না। তো দিস ইজ কল, যে মাইন্ডের কি করতে ভালো লাগছে সেটা ইম্পর্টেন্ট নয়, তোমার কি করা দরকার সেইটাতে টাইম স্পেন্ড করা উচিত আমাদের। যদি সেটা না হচ্ছে, তার মানে কিন্তু ডেইলি ধরা উচিত, নিজেকে ঝাঁকিয়ে ধরা, করছিস তো তুই ঠিকঠাক, তোর যেটা করা দরকার প্রত্যেক দিন এই থিঙ্কিং স্লটটাতে, মানে নিজেকে এক্সরে করা উচিত যে আমি আমার কি, কোথায় আমি টাইমটা দিচ্ছি, আমি আমার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গোল সেগুলোতে টাইম দিচ্ছে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও লেট আস টেক অ্যান এক্সাম্পল। অ্যালগোরিদমটা আমরা শিখেছি। প্রথম হচ্ছে গোল ডিসাইড করো, তারপর হচ্ছে লং টার্ম লিস্ট বানাও, টাইম লাইন, অ্যাভেলেবেল টাইম দেখো তোমার কত আছে, সেই বেসিসে ডেইলি গোলস বানাও, আর অ্যাট এনি কস্ট ডেইলি গোলসকে অ্যাচিভ করো। তাহলে লেটস সি, ধরো কোনো একজন ডিভোটি, সে সিনিয়র ডিভোটিদের সাথে ডিসকাস করে ডিসাইড করেছে তার গোল হচ্ছে, মেটেরিয়াল গোল হচ্ছে ক্র্যাকিং আইআইটি জে এক্সাম। ঠিক আছে, স্পিরিচুয়াল গোল অন্য কিছু থাকতে পারে। এবং ধরো 2 বছরের প্ল্যান উইল বি ভেরি মাচ, সেজন্য আমি লাস্ট 6 মাসের প্ল্যান দিয়েছি। এটা একটা এক্সাম্পল, শুধু দেখানোর জন্য কিভাবে বানাতে হয় এই প্ল্যানগুলো। ঠিক আছে, তুমি 1 বছরের প্ল্যান বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো ধরো একজন ডিভোটি যে 12-এ পড়ছে, আর 6 মাস বাকি আছে আইআইটি যে এক্সাম। তো তখন তার কি মোটামুটি অলমোস্ট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থাতে তার কি রকম প্ল্যান হবে লং টার্মে গোলটাকে অ্যাচিভ করার জন্য? সো ফার্স্ট অফ অল, সে 6 মাসটাকে ডিফারেন্ট ফেজে ডিভাইড করলো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি 6 নম্বর মাসটাকে সে বাফার টাইম হিসেবে রেখেছে। এমন নয় যে পরীক্ষার আগের দিনও পর্যন্ত আমার কিছু বাকি আছে। 6 নম্বর মাসটাকে বাফার টাইম হিসেবে রেখেছে, রিভাইজ প্র্যাকটিস মক টেস্ট অ্যাজ নিডেড। এবং দিস ইজ বাফার টাইম 1 মাস। আমার সব কমপ্লিট, আমি বাই দি এন্ড অফ 5th মান্থ আইআইটি কেজিপি মানে আইআইটি যেই পরীক্ষাতে বসে যেতে পারবো। ওকে, তো 6 নম্বর মান্থটা পুরো বাফার টাইম। এটা হতে পারে যে মাঝে হয়তো এখানে শরীর খারাপ হয়ে গেল তার 1 সপ্তাহ, এগুলো সব কভার হয়ে যাবে এখানে। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখনই প্ল্যান করবো লং টার্ম বাফার টাইম অ্যালট করতে হবে আগে। ওকে, মান্থ নাম্বার 1 to 3 সব থেকে বেশি কাজ করে নিতে চাইছেন সে, প্রথম দিকে হেভি রাখতে হবে। কখনো এই পোস্টপোনিং এর হ্যাবিটটা উচিত নয়, লং টার্ম গোলেও এবং শর্ট টার্ম গোলেও। যে ও আমাকে এগুলো করতে হবে, ঠিক আছে এখন ঘুমাই, সন্ধ্যাবেলায় শুরু করো না। সন্ধ্যাবেলার আগে শেষ করে দাও সব, সকালে উঠে সন্ধ্যাবেলায় রিল্যাক্স করো। মাইন্ডকে এরকম বলতে হবে যে মাইন্ড, এই গোলগুলো তোমাকে আমি দিচ্ছি, এগুলো করে নাও কমপ্লিট, তারপর তুমি যা খুশি করতে পারো। তবে যা খুশিটা আমি সে মানে শাস্ত্র বিরুদ্ধ কিছু কাজ করব না, শাস্ত্রসম্মতভাবে তোমার সেন্স গ্রাটিফিকেশন কিছু করতে হলে করতে পারো তুমি। ওইটুকু রেমুনারেশন দিতে হবে মাইন্ডকে, না হলে কিন্তু শুনবে না। যেমন সার্কাসে বাঘকে কিভাবে কন্ট্রোল করা হয়, তাকে বলা হয় এটা বসো, না হলে তুমি এটা পাবে না। একটা মিটের টুকরো দিয়ে বলা হয়, আগে তাকে ট্রেন করা হয় যে এখানে বসতে হবে, এই যে আগুনের গোলাটা এর মধ্যে দিয়ে ঝাঁপাতে হবে, তবে তুমি মিট পাবে। তো এইভাবে মাইন্ডকে ট্রেন করতে হবে যে তুমি যদি এই ডেলি গোলটা কমপ্লিট করো, তাহলে আমি তোমাকে কিছুটা টাইম দেবো শাস্ত্রসম্মত উপায় সেন্স গ্রাটিফিকেশন করার জন্য। তুমি কীর্তন শুনতে পারো। জেনারেলি ডিভোটিসদের স্পিরিচুয়াল জিনিস ভালো লাগে, পড়াশোনা করতে বাজে লাগে। ওকে, তো সেই জন্য পড়াশোনাটাকে বলতে হবে যে ওইটা তুমি করো, তাহলে তুমি এটা করতে পারবে। তাহলে তুমি 1 ঘন্টা কীর্তন শুনতে পারবে, লেকচার শুনবে, ইত্যাদি বিভিন্ন স্পিরিচুয়াল সেন্স গ্রাটিফিকেশন। কখনোই মেটেরিয়াল সেন্স গ্রাটিফিকেশন করে নিজেকে নষ্ট করে দেওয়া উচিত নয়, তাহলে কি হবে, মাইন্ডটা আরো ডাইভার্টেড হয়ে যাবে, আরোই কিছু করা যাবে না। সেন্স গ্রাটিফিকেশন করলেও শাস্ত্রসম্মত সেন্স গ্রাটিফিকেশন করতে হবে উইথ স্পিরিচুয়াল সেন্স গ্রাটিফিকেশন। তো লাস্ট 6 মাসের প্ল্যান এরকম করতে পারি যে ফেজ 1 হচ্ছে মান্থ 1 to 3, প্রথম 3টে মাসে আমি কি করেছি সে প্ল্যান। রিভাইজ কমপ্লিট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 10 টাইমস, অলরেডি তার সিলেবাস কমপ্লিট আছে, রিভিশন করতে খুব কম টাইম লাগবে। যখন একবার সিলেবাস কমপ্লিট হয়ে যায়, রিভিশন করতে কম টাইম লাগে। প্রথম 1 বার 2 বার 3 বার রিভিশনও যদিও একটু টাইম লাগবে, 4 5 6 7 থেকে তো একদম ঝড়ের গতিতে রিভিশন হবে। তো অ্যাটলিস্ট 10 টাইমস রিভিশন করতে হবে। ঠিক আছে, তো আমি লিখেছি 10 টাইমস, যদি তার কাছে টাইম না থাকে। আমি খুব আগের থেকে ভালো করে প্ল্যান করেছিলাম, তো ডিউরিং মাই টাইম আমি প্রায় মোর দেন 50 টাইমস রিভিশন করেছিলাম টোটাল যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের সিলেবাস। যত রিভিশন করতে পারবে তত ভালো, অ্যাজ ইউ নিডেড। মূল ব্যাপার হচ্ছে আমি কিছু যেন ভুলে না যাই। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি এটা একটা এক্সাম্পল, এমন নয় যে এটা করতে হবে। ডিফারেন্ট গোলের জন্য ডিফারেন্ট প্ল্যান হবে, এবং তুমি যদি নিজে ডিসাইড করতে না পারো, ইউ শুড ডিসকাস উইথ সিনিয়র ডিভোটিস হু হু ইজ এক্সপিরিয়েন্সড ইন দ্যাট ফিল্ড।
এমন নয় যে আমি এমন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে আইআইটি সম্বন্ধে কিছু জানি না, সে নিজে কোনোদিন দেয়নি বা ইত্যাদি, তাকে জিজ্ঞেস করে বিরাট কিছু লাভ হবে না। মানে একজন এক্সপিরিয়েন্সড পার্সন, তোমার যেটা গোল সেই গোলটা অলরেডি কেউ অ্যাচিভ করেছে বা তার কাছে এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স পার্সনের সাথে বসে এই টাইমলাইন প্ল্যানটা বানানো উচিত। ওকে, যে দেখেছে, কার কাছে যাওয়া উচিত? ভগবান বলছেন গীতাতে 4.34, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনাস তত্ত্বদর্শিনঃ। যে দেখেছে জিনিসটাকে, হু হ্যাজ সিন দ্য ট্রুথ, তার কাছে যাওয়া উচিত। সো প্রথম কথা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স 10 বার রিভাইজ করা উচিত ধরলাম। সমস্ত ওয়ার্কড আউট এক্সাম্পল, সমস্ত এক্সারসাইজ সলভ করা উচিত স্টাডি মেটেরিয়ালের, যে কোনো একটা স্টাডি মেটেরিয়াল। আমি যেমন কোচিং এর স্টাডি মেটেরিয়াল করেছিলাম। স্পেন্ড টাইম অন দ্য উইক এরিয়াস, কিছু কিছু এরিয়া উইক থাকবে, আমি বুঝতে পারছি না, সেগুলোতে বেশি টাইম দিয়ে স্ট্রং করা। দুটো ফুল মক টেস্ট, দিস ইজ মাই প্ল্যান ফর ফেজ 1। রিজনেবল বানানো উচিত। আমি বলবো না যে আমি 108 বার রিভাইজ করবো, দ্যাট ইজ আনরিজনেবল। রিজনেবল, তোমার এক্সপার্টের সাথে বসে, তোমার নিজের অ্যাভেলেবেল টাইম অনুসারে বসে এরকম প্ল্যান বানানো উচিত। সেকেন্ড ফেজ, মান্থ 4 to 5, সেখানে সে কি করবে? শুধু প্র্যাকটিস করবে। সলভ অল দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স, স্টাডি মেটেরিয়ালগুলোকে আবার সলভ করা, রিভাইজ করা। ওকে, যে যে কনসেপ্টগুলোতে দুর্বল লাগছে, মনে থাকছে না বারবার, সেগুলোকে রিভাইজ করা, এবং 8টা ফুল মক টেস্ট দেওয়া। টাইমের সাথে অভ্যাস করতে হবে এরপর। ঠিক আছে, ফেজ 3-তে যেটা দরকার সেটা করো, ইউ আর অলরেডি প্রিপেয়ার্ড। যদি রিভিশনের দরকার আছে রিভিশন করো, প্র্যাকটিসের দরকার আছে প্র্যাকটিস করো, টাইম বাউন্ড মক টেস্ট দেওয়ার দরকার আছে মক টেস্ট দাও, এবং দিস ইজ ইয়োর বাফার টাইম। যে জায়গাতে উইক আছে সেই জায়গাতে কাজ করো, তোমার কাছে এনাফ টাইম, টেনশন ফ্রি থাকবে। সো দিস শুড বি টাইম লাইন। আমাদের যে অ্যালগোরিদমের ফার্স্ট স্টেপ ছিল টেক রিজনেবল গোল, নেওয়া হয়ে গেছে। স্টেপ 2 হচ্ছে টাইম লাইন, স্টেপ 2 ইজ ওভার। স্টেপ 3, আমি ডেলি গোলস কিভাবে নেব এটা অ্যাচিভ করার জন্য, ফেজ 1-এ যা যা আছে এটাকে অ্যাচিভ করার জন্য ডেলি গোলস কি নেব। ডেলি গোলস কম্পিউট করার আগে আমাকে দেখতে হবে হোয়াট ইজ মাই অ্যাভেলেবল টাইম, এস্টিমেট অ্যাভেলেবল টাইম। আমি বলেছি না, এটা পুরো কম্পিউটার সায়েন্সের অ্যালগোরিদমের মতো দেওয়া আছে। জাস্ট ফলো দি স্টেপস, ইউ উইল ক্র্যাক এনি গোল। প্রথমে অ্যাভেলেবল টাইম ক্যালকুলেট করতে হবে। আমার হাতে 24 ঘন্টা টাইম আছে, তার মধ্যে মিনিমাম আমার 7 ঘন্টা ঘুমাতে লাগে। ইট ক্যান বি ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট পার্সন। আমি বারবার বলছি, এটা এক্সাম্পল দিচ্ছি, এমন নয় এটাই ফলো করো, সবাই আইআইটি দাও, এরম নয়। ঠিক আছে, তো হয়তো তার 7 ঘন্টা ঘুমাতে লাগে, এক্সারসাইজ প্রাণায়াম 30 মিনিট লাগে, শ্লোকা রিভিশন 30 মিনিটস লাগে, রিডিং হিয়ারিং স্পিরিচুয়াল স্পিরিচুয়াল জিনিসের পেছনে সে সাধনার 1 ঘন্টা 30 মিনিট টাইম দেয়, চ্যান্টিং এর পেছনে 2 ঘন্টা টাইম দেয়। একজন আইডিয়াল ডিভোটি, যা করার করছে। ঘুম, এক্সারসাইজ, প্রাণায়াম, টিউশনও পড়াতে হয় তাকে, হয়তো পরিবারের জন্য, এখনো চাকরি পায়নি, সেজন্য টিউশন পড়াচ্ছে। আদার্স অন্যান্য গৃহস্থালির কাজ 1 ঘন্টা। তো সবকিছু মেরে কেটে দেখা যাচ্ছে 8 ঘন্টা তার কাছে অ্যাভেলেবেল আছে। তো অ্যাকচুয়ালি আমাদের কারোরই না টাইমের অভাব নেই, এত কিছু করেও পড়াশোনা করা যায়। এই 24 ঘন্টাটাকে স্প্লিট করলেই দেখতে পাবো, খাতা কলম নিয়ে হিসাব করতে বসলেই বুঝতে পারবো যে আমি কত বড় চিটার, আমি কিরকম চিট করছি নিজেকে, এবং বলছি আমার হাতে টাইম নেই, বিরাট ব্যস্ত। কেউ ব্যস্ত না অ্যাকচুয়ালি, ইট ইজ অল ল্যাক অফ প্ল্যানিং। প্রত্যেকে সুপার হিউম্যানের মতো কাজ করতে পারে, কেউ ব্যস্ত নেই, আমরা কিছুই কাজ নেই আমাদের। আমরা আমরা কেউ পারবো 18 ঘন্টা পড়তে? সম্ভবই নয় হিউম্যানের পক্ষে। শুধুই আমরা এক্সকিউজ দিই, বিরাট আমার পড়াশোনা, কিছুই নয় এগুলো, ফালতু এক্সকিউজেস। শুধু উই আর নট সিরিয়াস, উই হ্যাভ নট প্ল্যান্ড, উই আর নট সিনসিয়ার। যদি আমরা সিরিয়াস সিনসিয়ার হই সব কিছু করা যাবে, আমার পড়াশোনাও কমপ্লিট হবে, আর আমার এদিকে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম কমপ্লিট হয়ে যাবে। সব কিছু করা সম্ভব, শুধু ইচ্ছাটা থাকতে হবে আর প্রপার প্ল্যানিং থাকতে হবে। ওকে, তো এত কিছু করেও সে কিন্তু 8 ঘন্টা পড়াশোনার টাইম পাচ্ছে। সে দেখলো 8 ঘন্টা, তো 8 ঘন্টার উপর তাকে এইভাবে ডেইলি গোলস নেওয়া উচিত, যে ওকে আজকে আমি 8 ঘন্টা টাইম পেয়েছি, আমাকে ম্যাথমেটিক্সটা রিভাইজ করতে হবে, বাকি আছে। কারণ আমার, সে এখন ফেজ 1-এর উপর কাজ করছে, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 10 বার রিভাইজ করতে হবে। তো সে ম্যাথমেটিক্সের একটা পোর্শন নিল আজকে, কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, 2 ঘন্টা রিভিশন করবো। এইচ সি ভার্মার ওয়েভস চ্যাপ্টারে যা যা এক্সারসাইজেস আছে সেগুলো 4 ঘন্টা লাগবে আমার কমপ্লিট করতে। অর্গানিক কেমিস্ট্রি হোমওয়ার্ক 2 ঘন্টা লাগবে কমপ্লিট করতে। এখানে একটা বিরাট অ্যাজাম্পশন আছে, এখন এটা খুব কমন কোয়েশ্চেন, যে হোয়াট ইজ দ্য গ্যারেন্টি আমি এই এইচ সি ভার্মার এই কোয়েশ্চেনগুলো 4 ঘন্টায় সলভ করতে পারবো? কিছু হতে পারে, একটা কোয়েশ্চেন আমার আধ ঘন্টা লেগে গেল। সেটার অ্যান্সার আছে, আমরা দেবো, এফএকিউ সেকশনে আসছি সেটাতে।
যে আমি যদি এইগুলো যে টাইম অ্যালট করেছি সেটাতে শেষ না করতে পারি তাহলে কি হবে। আসছি আমরা। আপাতত একটা রাফ টাইম এস্টিমেট করো যে হ্যাঁ, মোটামুটি 4 ঘন্টা লাগবে। মেক আ প্ল্যান। ঠিক আছে, 8 ঘন্টা পড়াশোনা হয়ে গেল, তার 1.5 ঘন্টা স্পিরিচুয়াল সাধনা আছে, তার মধ্যে সে হয়তো ভাবলো গীতার শ্লোক রিভাইজ করব 10 মিনিট। কোনো একটা পেন্ডিং ক্লাস আছে, সেটা আমি 1 ঘন্টা শুনবো। নেক্টার অফ ডিভোশন 30 মিনিট শুনবো। যদি 1.5 ঘন্টা চাও 20 মিনিট পড়ো। ওকে। সে একটা স্পিরিচুয়াল গোল বানিয়ে নিল যে আজকে মেটেরিয়াল গোল এটা, একাডেমিক্স স্পিরিচুয়াল। কারো যদি হবিজ থাকে, মৃদঙ্গ শিখবো, তার জন্য টাইম দেওয়া যায়, 15 মিনিট বার করো। ওটা আমার ডেলি গোলস এর মধ্যে একটা। সে হয়তো দেখছে কোন একটা মন্দিরের সাথে কানেক্টেড, সেখানে মৃদঙ্গ প্লেয়ারের অভাব আছে, দেন ইট বিকামস এ আর্জেন্ট থিং টু লার্ন মৃদঙ্গ। নাহলে আমি কীর্তন কীর্তনে পার্টিসিপেট করতে পারছি না, আমাদের মন্দিরে আসছে ভালো কীর্তন, লোক না শুনেই চলে যাচ্ছে। তো এত কিছু করার মধ্যে সে 15 মিনিট বার করে নিল, প্রতিদিন মৃদঙ্গ প্র্যাকটিস করব। সেটাকে ডেলি গোলস এর মধ্যে নিয়ে আসতে হবে, তবে সেটা কমপ্লিট হবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। যার যেরকম হবিস থাকে, কেউ হারমোনিয়াম শিখবো বলতে পারে, বা অন্য কিছু, কেউ ডিটি ড্রেসিং শিখবো, গার্ল্যান্ড বানানো শিখবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। সো দিস ইজ আওয়ার ডেলি গোলস। এবং এটাকে যে কোনো মূল্যে অ্যাচিভ করতে হবে। এইটা না করে শোয়া চলবে না। আমি অন্য কিছু না হলেও চলবে, কিন্তু এটা আমাকে হতেই হবে। যখন যে জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে যায় সেটাকে হতেই হবে। হয়তো দেখা যাচ্ছে যে কারোর শারীরিক সমস্যা আছে, কিছু একটা রোগে সে ভুগছে, পার্টিকুলার একটা ডায়েট ফলো না করলে, পার্টিকুলার এক্সারসাইজ না করলে সে খারাপ থাকবে, তখন তার ক্ষেত্রে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। বাকি কিছু হোক না হোক, ওইটা আমাকে করতেই হবে। ওইটার জন্য 2 ঘন্টা আমি করবোই। বাকি আমার সারাদিনে কারোর সাথে কথা হোক না হোক বা ইত্যাদি, অন্য কিছু উম, করি না করি, এটা আমাকে করতেই হবে। কেউ ধরো প্রিচার, তার জন্য কথা বলাটাই ইম্পর্টেন্ট। সে বলবে আমি সারাদিন আর কিছু না করি, এই 5 জনের সাথে আমাকে কথা বলতে হবে। দ্যাট ইজ মাই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। সো ইট ডিপেন্ডস যে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি, সেটার উপর তোমাকে টাইম স্পেন্ড করতে হবে। তাহলেই তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো। দিস ইজ দ্য অনলি সিক্রেট অফ টাইম ম্যানেজমেন্ট। যে তোমার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটার উপর কাজ করো। কিন্তু কি হয়, আমাদের মন যেটা আমার জন্য ইম্পর্টেন্ট সেটার উপর কাজ করতে চায় না, যেটা আমার ভালো লাগে সেটার উপর কাজ করো। সেই জন্যই প্রবলেমটা চলে আসে। ওকে, তো সেটা নিয়ে আসছি আমরা যে এই কেসে কি করা উচিত। নাও কামস এফএকিউজ। আই হ্যাভ অলরেডি প্রেজেন্টেড দ্য অ্যালগোরিদম। এরপরে এর উপর, এটা আমি অনেককে পার্সোনালি বলেছি এবং তারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছে, তো সেই কোয়েশ্চেনগুলো আমি অলরেডি কম্পাইল করে রেখেছি। এগুলোর বাইরে যদি কিছু কোয়েশ্চেন থাকে, আমি তোমাদের কাছ থেকে নেব এরপর। ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হাউ টু কমপ্লিট ডেইলি গোলস উইদাউট ডিস্ট্রাকশন। আমি ডেইলি গোলস নিচ্ছি প্রভু, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, দিয়ে আমি কমপ্লিট করতে পারছি না। তো অ্যান্সার ইজ ওয়ার্ক অন ইউর প্রায়োরিটিস। যেটা তোমার প্রায়োরিটি, যেটা ডেইলি গোলস, একাডেমিক স্পিরিচুয়াল, সেটাতে টাইম স্পেন্ড করতে হবে। ইউজলেস টাইম, অন্যান্য লজিস্টিক্স, লজিস্টিক্স মানে এটাই যে লোকের সাথে কথা বললাম, এই লন্ড্রি করলাম, এই ঘরটা একটু গুছালাম, এগুলো এগুলো ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু এই জিনিসগুলো এমন হওয়া উচিত নয় যে আমি সারাদিন এগুলোই করে যাচ্ছি, দিয়ে আমার ইম্পর্টেন্ট কাজগুলোকে পোস্টপোন করছি যে দিনের শেষে করবো, এগুলো আগে করি না। সেটা ঠিক নয়। বাকি এভরিথিং ক্যান ওয়েট। যদি আমাকে কেউ বলে ভাই আমার তোর সাথে একটা কথা আছে, তুমি বুঝতে পারছো যে এর সাথে কথা বললে এখন 1 ঘন্টা মিনিমাম লাগবে, তাকে বলে দাঁড়া আমি এখন ব্যস্ত আছি, আমি কালকে তোকে এই টাইমে ফোন করব। তুমি নিজের স্কেডিউলটাকে একটু বাগিয়ে নাও। এমন করে নাও যে কনফিডেন্ট তুমি একদিনে 1.5 দিনের কাজ করে ফেলেছো, হাফ ডে তুমি ফ্রি আছো, তখন তুমি তাকে ফোন করো। ঠিক আছে, মানে নিজের ডেইলি গোলস, ইম্পর্টেন্ট প্রায়োরিটিস গুলোকে বিসর্জন দিয়ে কোনো কিছু যেটা আমার ভালো লাগে সেটা করতে যাওয়া উচিত নয়। তাহলে ফেঁসে যাবো আমি। হয়তো আমার ভালো লাগে সেই বন্ধুটির সাথে কথা বলতে, তাই আমি 1 ঘন্টা কথা বলি, কিন্তু আমাকে সেটা পোস্টপোন করতে হবে। আমাকে বুঝতে হবে যে আমাকে, যেটা আমাকে ডিফাইন করে যে গোলস গুলো, সেগুলোকে আমাকে টাইম দিতে হবে। নেক্সট হচ্ছে, মানে আমরা যদি এইসব ইউজলেস কাজে টাইমটা স্পেন্ড করে দিই, এটা হচ্ছে শ্রম এবাহি কেবলম। শ্রীমদ্ ভাগবতম 1.2.8 says ধর্মস্বনুষ্ঠিতা পুংসা বিশ্বক্ষেণ কথা সুয়া উৎপাদয়ে যদিরতিম শ্রম এবাহি কেবলম। মনুষ্য জন্মের আলটিমেট গোল হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। গোটা মনুষ্য জন্মে ইউজলেস কাজ করে গেলাম, কৃষ্ণের প্রতি রতি জন্মালো না, তার মানে সবকিছু ইউজলেস। সেই রকম আমার ডেইলি গোলস যেটা, সেগুলো আমি কৃষ্ণ কনসাসই, কৃষ্ণকে সার্ভ করার জন্যই সিনিয়র বৈষ্ণবদের সাথে ডিসকাস করেই বানিয়েছি। প্রথম কথা, তুমি যদি মেটেরিয়াল গোল সেট করো যার সাথে কৃষ্ণের কোনো কানেকশন নাই, তাহলে উই প্রে টু দ্য সুপ্রিম লর্ড যাতে তুমি আনসাকসেসফুল হও, ফার্স্ট অফ অল। আর যদি আমার গোলস গুলো কৃষ্ণকে সার্ভ করার উদ্দেশ্যে হয়, উইথ অল আওয়ার প্রেয়ার্স, অল আওয়ার গাইডেন্স, আমরা চেষ্টা করব যে তুমি যেন সাকসেসফুল হও। ঠিক আছে। তো
ইয়েস, তো আমাদের সময় এ ভাই কেবল আমার ইউজলেস কাজ করা উচিত নয়। ডেইলি গোলস যদি কমপ্লিট না হচ্ছে, আই শুড বি অ্যাংসিয়াস। এমন অ্যাংজাইটি আসা উচিত যে আমি রাত্রে ঘুমোতে পারছি না, কেন আমার ডেইলি গোলস কমপ্লিট হলো না। তবে হবে কিছু। আর যদি তোমরা যায় হয়নি তো কি হয়েছে, গাদা টাইম আছে, এই মেন্টালিটি চলে এলে হয়ে গেল, বাস ফিনিশড, কিচ্ছু হবে না তোমার। মানে চিন্তিত হয়ে যাওয়া উচিত যে আমার কেন কমপ্লিট হচ্ছে না, আমি তো এটা বলেছিলাম করব, আমি আজকে যেটা বললাম ঠিক করলাম সেটা করতে পারলাম না, এর মানেটা কি? আমি কালকে যেটা ঠিক করব করতে, সেটাও আমি করতে পারবো না, তার মানেটা কি? আমি 1 মাসে যেটা ঠিক করব করতে সেটাও করতে পারবো না, তার মানে আমি 6 মাসে যেটা ঠিক করবো সেটাও করতে পারবো না, তার মানে আমি ফেল করবো আমি। এটা বোঝা উচিত। এবং আমাদের খুব চিন্তিত হওয়া উচিত যদি আমাদের ডেইলি গোলস কমপ্লিট না হচ্ছে। ইমিডিয়েটলি উই শুড রান টু সিনিয়র ডিভোটিস, ডিসকাস করা উচিত, প্ল্যান নেওয়া উচিত। এবং মানে স্বস্তির নিঃশ্বাস ফেলা উচিত নয় যতক্ষণ না আমরা ডেইলি গোলস কমপ্লিট করছি। আর যদি একবার এটা হয়ে যায় ডেইলি গোলস কমপ্লিট হচ্ছে না কিন্তু আমি কমফোর্টেবল আছি, ইন দ্য লং রান উই উইল বি আটারলি ফ্রাস্ট্রেটেড। 6 মাস পর মনে হবে যে আমি ফালতু, আমি ইউজলেস, আমার দ্বারা কিচ্ছু হয় না, দিয়ে আমি যেটা বললাম। এবং সেটা অ্যান্টি প্রিচিং তো হবেই, আমি নিজে অবসাদগ্রস্ত থাকবো সবসময়, কোনো কিছুই ভালো লাগবে না। আরোই মনে হবে আমার কোনো কিছুর জন্য টাইম নেই। স্পিরিচুয়াল লাইফকেও বোরিং লাগতে আরম্ভ করবে, কৃষ্ণকে দোষ দেবো যে তোমার ভক্ত হয়ে এইসব হয়ে গেল, এইসব করতে থাকবো বিভিন্ন ননসেন্স। ঠিক আছে, এইটা খুব কমন দেখা যাচ্ছে আজকাল, সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট। দোষটা কার? দোষটা তোমার, তোমার যেটা করার দরকার সেটা না করে তোমার যেটা করতে ভালো লাগে সেটা করেছো, আর আমি দোষটা দিচ্ছি কৃষ্ণকে। দ্যাট ইজ নট কারেক্ট। সো ডেইলি গোলসকে উইদাউট ডিস্ট্রাকশন আমাদের কমপ্লিট করার চেষ্টা করতে হবে, ওয়ার্কিং অন দ্য প্রায়োরিটিস। হোয়াট ইফ সামথিং আর্জেন্ট কামস অ্যান্ড আনপ্ল্যান্ড? আমি প্ল্যান করেছি আজকে এগুলো করবো, এই যে আলোচনা করলাম, আজকে ম্যাথমেটিক্স রিভাইজ করব, আজকে এসি ফার্মার সলভ করব, অর্গানিক কেমিস্ট্রি করব। দেখা গেল আমার একজন আত্মীয়ের ছোট একটি বাচ্চা এসেছে এবং আমার মা বলল যে তুই একে নিয়ে একটু বস। সে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করিয়ে তাকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে হলো, দিয়ে আমার 4 ঘন্টা চলে গেল, কি করব? যদি প্রথম কথা ইট ইজ ভেরি আর্জেন্ট হয় তাহলে ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য অ্যান্সার, লেটস সি। দ্যাটস ওয়াই হ্যাভ বাফার টাইম ইভেন ইন ডেলি গোলস। ডেইলি গোলসেও বাফার টাইম হওয়া উচিত। মানে এই যে প্ল্যান করছি, আমাকে এমন ভাবে প্ল্যান করা উচিত যে আমি যেন আমার সারা দিনে দু 2-3 ঘন্টা যেন আমি কিছু প্ল্যান করিনি, ওটা ফাঁকা রেখেছি। কারণ বিভিন্ন সময় বিভিন্ন কিছু আসতে পারে, 2-3 ঘন্টা সারাদিন এমনি ফাঁকা রাখা উচিত। এই যে এখানে যখন আমার প্ল্যান করছিলাম আদার্স লিখেছিলাম না, তো এরকম একটা আদার্স টাইম রাখা উচিত, বাফার টাইমের মতো। তো বাফার টাইম থাকলে ও আমাকে আমার 3 ঘন্টা নিয়ে চলে গেলেও আমার গায়ে লাগবে না, কারণ আমার বাকি টাইমটাতে কাজ করে নিচ্ছি আমি। জেনারেলি কি হয়, আমি সকাল থেকে টাইম ওয়েস্ট করছি কারণ আমি জানি সন্ধ্যাবেলায় পড়বো তো আমি, আর সন্ধ্যাবেলায় চলে এলো সেই আত্মীয়, হয়ে গেল আমার পড়া, রাত্রেবেলা আমি ফ্রাস্ট্রেটেড। এই জন্যই উই শুড হ্যাভ বাফার টাইম, যে সকাল থেকে ভালো করে প্ল্যান করে নেওয়া উচিত, যাতে আমার কাছে 3-4 ঘন্টা সময় নষ্ট করার মতো টাইম থাকে। তাহলে আর্জেন্টলি কিছু চলে এলেও আমি ডিস্টার্ব হব না। দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড হচ্ছে অ্যাড টু টু ডু লিস্ট। কেউ যদি আমাকে বলেছে বুঝলে তুমি না এই কাজটা করে দাও, অমুক জায়গায় তোমাকে গিয়ে এইটা পৌঁছে দিয়ে আসতে হবে। ফার্স্ট অফ অল দেখো যে এই কাজটা কি এখনই করতে হবে, না কালকে, 2 দিন পরে, 1 সপ্তাহ পরে হলেও চলবে। যদি খুব আর্জেন্ট না হয় তোমার টু ডু লিস্টে অ্যাড করে নাও, যে আমার টু ডু লিস্টে অ্যাড করে নিলাম। আম, এবং টু ডু লিস্ট কিরকম হওয়া উচিত? আমাদের একাডেমিক, স্পিরিচুয়াল এবং হবিজ, এরকম 3টে সেকশন থাকা উচিত, এবং এগুলোতে অ্যাড করতে থাকা উচিত। এবং প্রত্যেক দিন যখন আমি প্ল্যানিং স্লটে প্ল্যান করতে বসছি, আমার পুরো টু ডু লিস্টটা স্ক্যান করা উচিত, যে আজকে আমি কি কি নিতে পারি এই টু ডু লিস্ট থেকে। আজকে একাডেমিক্স থেকে এই পোর্শনটা নিলাম, স্পিরিচুয়াল থেকে এই পোর্শনটা নিলাম, হবিজ থেকে এই পোর্শনটা নিলাম, বা এবং লজিস্টিক্স থেকে এই পোর্শন নিলাম, এই 4টে জিনিস করবো আজকে, দিস ইজ মাই ডেলি গোল। তো একটা লং টার্ম টু ডু লিস্ট বানানো উচিত। ধরো কেউ বলেছে, ধরো তোমার যে কোনো ইচ্ছা, ধরো হারমোনিয়াম শেখার ইচ্ছা আছে, লিখে রাখো টু ডু লিস্টে। মৃদঙ্গ শেখার ইচ্ছা আছে, লিখে রাখো। ধরো এটা ইচ্ছা আছে খুব ভালো করে আমি শ্রীমদ্ ভাগবতম পড়বো, কোনো একটা কোর্স করবো যেটা এখনই আমার পক্ষে করা সম্ভব হলে, লিখে রাখো, লং টার্ম পরিকল্পনা পরে করবো। বা একাডেমিক্সেই হয়তো, ধরো আমি আমার কথাই বলছি যে ধরো আমি পিএইচডি করছি, আমার গোলগুলো মানে যে প্রজেক্টগুলো সেগুলো ইমিডিয়েট গোল, কিন্তু আমার মাথায় আছে ওইখানে একটা ভালো কোর্স আছে, একজন প্রফেসর একটা খুব ভালো কোর্স পড়িয়েছে যেটা পরবর্তীকালে আমার কাজে লাগবে, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ওই কোর্সটা আমি করতে পারলে ভালো হতো। কিন্তু ইমিডিয়েটলি আমার কাছে টাইম নেই, আমি লিখে রাখবো টু ডু লিস্টে এই কোর্সটা আমাকে করতে হবে।
যেদিন আমি টাইম পাবো, হয়তো সামার ব্রেক, স্প্রিং ব্রেক এসছে, তখন আমি ওইটাকে বের করে নিয়ে আসবো টু ডু লিস্টে। নাও ইট হ্যাজ বিকাম মাই ডেইলি গোল। ওকে। সো একটা টু ডু লিস্ট থাকা উচিত, সেখান থেকে কিছু কিছু জিনিস উঠিয়ে নিয়ে আসা উচিত ডেইলি। ঠিক আছে। তো সেরকমই, আমাকে যদি কেউ কিছু কাজ বলেছে ইমিডিয়েট আর্জেন্ট না থাকলে টু ডু লিস্টে অ্যাড করো। প্রত্যেক দিন একটা ভাবনার স্লট রাখতে বলেছি, সেই স্লটে ভাবো যে আচ্ছা এই কাজটা আমাকে করতে হবে। ঠিক আছে, আজকে না করলেও চলবে, কিন্তু কালকে আমাকে করতে হবে। কালকে যখন এলো, তখন হ্যাঁ এটা আজকে আমাকে করতে হবে, তখন সেটার জন্য একটা টাইম অ্যাসাইন করে দিলে, যেটাকে আমি আজকে ডেলি গোলের মধ্যে নিয়ে এলাম, আজকের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে। তো এইভাবে টু ডু লিস্টে অ্যাড করে দাও যদি আর্জেন্ট না হয়। আর এক্সট্রিমলি আর্জেন্ট যে এখনই করতে হবে, তাহলে কি করা উচিত? এক্সট্রিমলি একটা কিছু আর্জেন্ট চলে এলো, ধরো কারো কোনো একটা বন্ধুর পা ভেঙে গেছে এবং হসপিটালে যেতেই হবে, তখন আমি তো বলতে পারি না যে ওটা কালকে করলেও চলবে। তো কি করব তখন? আমার যে গোলগুলো আছে সেই গোলটাকে, আমি আমি কারেন্টলি যে গোলটা ডিল করছি, ধরো আমি ম্যাথামেটিক্স রিভিশন করছি, কমপ্লেক্স নাম্বারস, আমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়নি, কিন্তু আমি খবর পেয়েছি যেতে হবে, আমাকে হয়তো 2 ঘন্টার মধ্যেই পৌঁছাতে হবে। ঠিক আছে। তো একটা সিগনিফিকেন্ট পোর্শন কমপ্লিট করে দাও। হয়তো আমি বললাম যে কমপ্লেক্স নাম্বারে বহু টপিক আছে, তার মধ্যে আর্গান প্লেন এই পোর্শনটা বা মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার সেটা পড়ছিলাম, আরো 5 মিনিট 10 মিনিট টাইম দিয়ে ওই টপিকটা শেষ করে দিলাম। এবার ডিভিশন আসবো, যখন ডিভিশন থেকে স্টার্ট করবো, মাল্টিপ্লিকেশন পর্যন্ত হয়ে গেছে আমার। তো কোনো কাজই মানে একদম দুম করে মাঝ থেকে বেরিয়ে গেলাম, সেরকম করাটা ঠিক নয়। এটা একটা সিগনিফিকেন্ট পোর্শনে স্টপ করে যাওয়া উচিত। কারণ কি, এখানে একটা খুব বড় সায়েন্স আছে, যে আমরা যখনই কোনো কাজ করতে করতে মাঝে ব্রেক করে অন্য জায়গায় অন্য কাজ করে আবার ফিরে আসি, ফিরে এসে আমরা কিন্তু সেম মোমেন্টাম পাবো না। ওই মোমেন্টামটা গেইন করতে বহু টাইম লাগবে। ধরো, জেনারেলি এটা আমি ফিল করি যে ধরো একটা কোড লিখছি আমি, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো, তোমরা তোমাদের ফিল্ডে জানবে। ধরো আমি একটা প্রজেক্টের উপর কোড লিখছি, কিন্তু কোডটা আমি কমপ্লিট করতে পারলাম না, মাঝে কিছু একটা চলে এলো। তো আমাকে সেটা হ্যান্ডেল করে যত তাড়াতাড়ি পারবো ফিরে এসে আবার এই কোডটাই কন্টিনিউ করতে হবে। কারণ কি, দুদিন যদি হয়ে যায়, আমি ভুলে যাব কোনখানে কোন ভেরিয়েবলকে সেট করেছিলাম, আবার আমাকে পুরো বসে কোডটা পড়তে হবে, যেটা কমপ্লিটলি টাইম ওয়েস্ট। তো আমি যখন কোনো একটা প্রজেক্টকে হাতে নিই, তো সেইটাকে কমপ্লিট করে তারপর নেক্সটটাতে যাওয়া উচিত। মাঝে আর্জেন্ট চলে এলে কোনো একটা সিগনিফিকেন্ট পোর্শনে ওটাকে স্টপ করো। ধরো আমি একটা কোড লিখছি যেখানে 100টা ফাংশন রয়েছে, তো আমি প্রত্যেকটা ফাংশন ধরে এডিট করছি। তো আমি দেখলাম আমার আর্জেন্ট কিছু একটা চলে এসেছে, আমি এখন 37 নম্বর ফাংশনে আছি, তো 37 নম্বর ফাংশনের কাজটা কমপ্লিট করে আমি গেলাম, 38 থেকে আবার ফিরে এসে করলাম। কিন্তু কখনোই করা উচিত না, চলে এলাম দিয়ে ভুলে গেলাম কোড, দিয়ে 5 দিন পর দেখছি ওই কোডটা আমাকে লিখতে হতো লাই। তখন আমি যখন দেখবো, তখন আবার ওই 37টা ফাংশন আমি কি করেছিলাম আবার আমাকে বসে বসে পড়তে হবে, নাহলে ভুলে যাবো। কলিযুগের মেমোরি, প্রায়ণ অল্পায়ুষ সভ্য কালো অস্মিন যুগে যেন মন্দ সুমন্দ মতয়োর মন্দ ভাগ্য হি উপাদ্রতা। শ্রীমদ্ ভাগবতম 1:10। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সায়েন্স, যেটাকে অপারেটিং সিস্টেমসের ভাষায় বলা হয় দ্য কন্টেক্সট সুইচিং ওভারহেড। সিপিইউ যেভাবে কাজ করে, রাউন্ড রবিন অ্যালগরিদমে কাজ করে, তো প্রত্যেকটাকে ডেল্টা করে টাইম দেয় এবং কন্টেক্সটটাকে সেভ করে, নেক্সট টাইম যখন সেই টাস্কটা ফিরে আসে ওই কন্টেক্সট থেকে ফিরিয়ে নিয়ে আসে। তো ওই যে সেভ করা আবার ফিরিয়ে নিয়ে আসা, এটা তো অনেক টাইম লাগে। তো আমাদের মাইন্ডেরও কোনো একটা কাজ থেকে ব্রেক নিয়ে আবার যখন ফিরে আসি, সেম মোমেন্টাম গেইন করতে বহু টাইম লাগবে। তো সেজন্য যেটা হাতে আছে, মানে কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম আমি, মাঝে ব্রেক হয়ে গেছে, ওই ফিরে এসে কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করা উচিত নয়, ওই কমপ্লেক্স নাম্বারটা শেষ করো, তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করো। ওকে। সো সামথিং আর্জেন্ট এলে আমরা কিভাবে ডিল করবো, উই নো নাও। হোয়াট ইফ ইট টেক্স মোর টাইম দেন এস্টিমেটেড? ওই কোয়েশ্চেনে আমি 2 ঘন্টা অ্যাসাইন করেছিলাম রিভাইজ করবো কমপ্লেক্স নাম্বার, কিন্তু দেখা যায় 2 ঘন্টাতে তো হলেও না, 4 ঘন্টা 5 ঘন্টা লাগছে, কি করবো? নো ওয়ারিজ, টেক টাইম। তোমার হাতে অলরেডি অনেক টাইম আছে, বাফার টাইম আছে, চিন্তা করো না, ওই জন্যই বাফার। ফিনিশ টাস্ক ইন হ্যান্ড, যেটা হাতে নিয়েছো সেটাকে শেষ করো। তাতে করে দেখা গেল যে আমি প্ল্যান করেছিলাম আজকে এত কিছু করব, অর্গানিক কেমিস্ট্রি আমি হাত দিতেই পেলাম না আজকে, এই দুটো করতেই আমার সারাদিন লেগে গেল। নো প্রবলেম, অর্গানিক কেমিস্ট্রি নেক্সট দিন করব, আমার হাতে বাফার টাইম আছে। আমি যদি বুঝতে পারছি যে আমার একটু বেশি টাইম লাগবে, পরের দিন একটু বেশি পড়বো, 10 ঘন্টা দেবো পরের দিন, কারণ আগের দিনের এক্সট্রা কিছু কাজ করতে হচ্ছে আমাকে। এইভাবে ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করতে হবে। কিছু কোনো দিন দেখলাম যে আমার সব হয়ে গেছে, সব ইজি ইজি হয়ে যাচ্ছে, যে দেখা গেল যে একদিন আমি না পড়লেও কিছু অসুবিধা নাই, আই ক্যান ডু সেন্স গ্র্যাটিফিকেশন, স্পিরিচুয়াল সেন্স গ্র্যাটিফিকেশন, আজকে সারাদিন প্রভুপাদের বই পড়বো, আজকে অভয়চরণ মুভি দেখবো,
ইউ ক্যান ডু দ্যাট। তো এইভাবে মাইন্ডকে ডাইনামিক্যালি ওকে মাঝে মধ্যে ফিড করতে হবে, ছোট ছোট সেন্স গ্রাটিফিকেশন দিয়ে। এইভাবে করতে হবে, কারণ এগুলো সব সায়েন্স, ঠিক আছে? এগুলো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টাল কথাবার্তা বলছি। মানে আমরা যে বডি পেয়েছি, আমরা যে মাইন্ড পেয়েছি, তার নেচারটা এরকম, তার সাথে এইভাবেই ডিল করতে হবে, কিছু করার নেই যদি সাকসেসফুল হতে চাই এই বডি আর এই মাইন্ডকে নিয়ে। স্পিরিচুয়াল বডির মতো বা স্পিরিচুয়াল মাইন্ডের মতো পারফেক্ট বডি মাইন্ড নেই, আমাদের কিছু করার নেই। ওকে, তো যেটা আমি হাতে নিয়েছি সেটাকে ফিনিশ করা উচিত। অলওয়েজ টেক মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক ইন হ্যান্ড ফার্স্ট, অলওয়েজ ডু দ্য ওয়ার্ক দ্যাট ইউ ডোন্ট লাইক ফার্স্ট। তো এখন কেউ বলতে পারে যে আমি কমপ্লেক্স নাম্বারটা নিয়েছিলাম, হলো নাই, কিন্তু আমার না অর্গানিক কেমিস্ট্রিটা আজকে করা সত্যি ইম্পর্টেন্ট ছিল, আজকে আমি ধরতে পারলাম না, ওটা খুব খারাপ হলো। তো ইট ইজ ইউর পুয়ার ডিসিশন। তুমি, তোমার যদি মনে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিটা বেশি ইম্পর্টেন্ট ছিল, কালকে পরীক্ষা আছে, তো তুমি কমপ্লেক্স নাম্বার স্টার্ট করলে কেন? তোমার অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করতে হতো, যে সারাদিনে অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করতে হতো। তো সেই জন্যে আমি ডেলি গোলসের মধ্যে কোনটাকে প্রথমে করব কোনটাকে লাস্টে করব, ইট শুড বি ডিসাইডেড বাই প্রায়োরিটি। ঠিক আছে? তো তাহলে এটা হবে না। আর আমাদের যে টেন্ডেন্সি হচ্ছে যে ভালো কাজগুলো হয়ে যাবে যেগুলো ভালো লাগে করতে, যেটা করতে ভালো লাগে না সেটা কিছুতেই হবে না। সেজন্য কি করা উচিত? যে কাজটা ভালো লাগে সেটা পরে করা উচিত, আর যেটা খারাপ লাগে সেটা আগে করা উচিত। যেমন ইন জেনারেল ফর ডিভোটিস পড়াশোনা করতে খারাপ লাগে, তো কমপ্লিট তোমার কি করা উচিত? ইন্টারলিভ করো। তোমার ধরো স্পিরিচুয়াল গোল, হ্যাঁ ডিভোটির জন্য এটা হয়, স্পিরিচুয়াল গোলগুলি খুব ভালো লাগে করতে। হ্যাঁ, গীতার শ্লোক রিভাইজ করবো, পেন্ডিং ক্লাস শুনবো, এগুলো খুব ভালো লাগে। কিন্তু এইগুলি ভালো লাগছে না, কি করা উচিত তার? প্রথমেই বলতে হবে আমি স্পিরিচুয়ালে হাতই দেবো না যদি মেটেরিয়াল কিছু না করি। একাডেমিক্স, কমপ্লেক্স নাম্বার আমি করলাম, কমপ্লিট করলাম, তারপর আমি দুটো শ্লোক করলাম বা এনওডি পড়ে নিলাম, তারপর আবার কোঅর্ডিনেট জিওমেট্রি পড়লাম, শেষ করলাম, তারপরে হয়তো পেন্ডিং ক্লাসটা শুনলাম। এভাবে ইন্টারলিভ করা উচিত, মাইন্ডকে বলা উচিত যে নাও ইউ ক্যান ডু সামথিং স্পিরিচুয়াল। এটা জেনারেল ট্রেন্ড, বাট দেয়ার আর আদার টাইপস অফ ডিভোটিস যারা কোনো মূল্যেই পড়াশোনাতে ক্ষতি হতে দেবে না, চাই চ্যান্টিং হোক বা নাই হোক, পড়া প্রভুপাদের বই পড়ি বা না পড়ি, দিজ আর আদার কাইন্ড অফ ডিভোটিস। তাদের কি করা উচিত? সকালে উঠে সবকিছু ছেড়ে আগে চ্যান্টিং কমপ্লিট করা উচিত, আগে প্রভুপাদের বই পড়া উচিত, প্রভুপাদের বই পড়াটা কমপ্লিট হলে তারপর পড়তে বসা উচিত। তো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ ইউর নেচার। যে আমি পড়াশোনা, কিছু ব্যক্তির আছে যে পড়াশোনাতে কিছু বলতে হবে না, ওটা হবেই অটোমেটিক্যালি, কারণ এত ইন্টারেস্টেড ওই বিষয়ে, কিন্তু ভক্তি করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাকে ভক্তিটাকে আগে করতে হবে। কিছু ডিভোটিস আছে, জেনারেলি ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে এটাই হয়, যে ভক্তি করতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগছে না। ঠিক আছে, আশা করি বোঝান, যেটা তোমার ভালো লাগে না সেটা আগে করো, সিম্পল। হাউ টু ম্যানেজ সো মেনি থিংস, একাডেমিক আছে আমার, স্পিরিচুয়াল জিনিসও আছে আমার, হবিসও রয়েছে। টু ডু লিস্ট করো, ক্যালেন্ডার করো, এভরিথিং শুড বি সেট বাই ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার থাকা উচিত, আমাদের ইউএসএ সবকিছু ক্যালেন্ডার দিয়ে ডিসাইডেড হয়। ওকে, যেমন ফর এক্সাম্পল এখানে আমার বিভিন্ন যেগুলো প্রজেক্টের মিটিং সেগুলো রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে একাডেমিক মিটিংস রয়েছে, জাস্ট ফর ইলাস্ট্রেশন আমি দেখাচ্ছি। এবং স্পিরিচুয়াল যা মিটিংস রয়েছে সেটা এই ক্যালেন্ডারে রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের ক্যালেন্ডার আমরা করতে পারি, যেগুলোর মাধ্যমে, এবং মোবাইল নোটিফিকেশন আসতে থাকবে, সকালে উঠেই দেখে নেওয়া উচিত আজকে আমার কি কি মিটিংস রয়েছে, না ভুলে যেতে পারবো, এত কিছু হ্যান্ডেল করা সম্ভব নাকি, কখন কি ক্লাস রয়েছে এবারে মনে নাও থাকতে পারে প্রত্যেক সময়। তো সকালে উঠে দেখে নেওয়া উচিত আজকে কি কি কাজ রয়েছে, আমার কি কি মিটিংস রয়েছে। মিটিংস গুলো সব ক্যালেন্ডারের থ্রু দিয়ে হ্যান্ডেল করা উচিত। এবং ডেইলি গোলস যখন বানাবো তখন আমার এগুলোকে মাথায় রাখা উচিত যে এই টাইম থেকে এই টাইম কিন্তু আমার এই মিটিং রয়েছে, এই টাইম থেকে ওই টাইম স্পিরিচুয়াল মিটিং রয়েছে, তো আমার অ্যাভেলেবেল টাইম এত। আজকে কিন্তু অনেক মিটিংস রয়েছে, তো আমি বেশি অ্যাভেলেবেল টাইম নেই, তো কম টার্গেট নেবো ডেলি। দিস ইজ হাউ উই শুড ডু। সো প্রপার ক্যালেন্ডারও হওয়া উচিত, টু ডু লিস্ট হওয়া উচিত, প্রপার প্রপোর্শনে আমাদের নেওয়া উচিত যে আজকে অ্যাভেলেবেল টাইম অনুসারে আমি কতটা নেব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গোল বেসড অ্যান্ড স্কেডিউল বেসড প্ল্যানিং? স্কেডিউল বেসড প্ল্যানিং মানে হচ্ছে যে আমি সকালে উঠবো এতটা এই টাইমে, তারপরে সকালে মর্নিং প্রোগ্রাম হলো 8টার মধ্যে, 8টা থেকে 10টা আমি এই করব, 10টা থেকে 12টা এই করব, 12টা থেকে 1টা এই করব, 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ করব, 2টো থেকে 4টের মধ্যে এই করব। এই যে প্ল্যানিংটা, দিস ইজ কল্ড স্কেডিউল বেসড প্ল্যানিং, পুরো টাইম টু টাইম। কিছু মানুষজন করতে পারে এটা, কিন্তু বেশিরভাগ মানুষ ফ্রম মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে পারে না।
তো যদি তুমি এরকম করতে পারো তাহলে অবভিয়াসলি তোমার গোল তো কমপ্লিট হবেই। স্কেডিউল বেস যদি করতে পারো তো কমপ্লিট হবেই। কিন্তু ফ্রম মাই এক্সপিরিয়েন্স বেশিরভাগ লোকই পারে না। সেই জন্য অ্যাটলিস্ট ডু গোল বেসড। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম, দিস ইজ গোল বেসড অ্যান্ড মোর প্র্যাকটিক্যাল। কারণ আমি এই 10টা থেকে 12টা এই করব, এবারে যখনই মাঝে একটা কিছু গোলমাল চলে আসবে, পুরো স্কেডিউলটা ভেস্তে যাবে তার। সে ডিপ্রেসড হয়ে যাবে, বা সব আমার ঘেঁটে গেল। এটা একটা। আর না হলে সে সুপার স্ট্রিক্ট হয়ে যাবে, মাঝে যদি কেউ আসে তাকে একদম যা তা শুনিয়ে দেবে, হ্যাঁ তোমার কোনো ইয়ে নেই, যখন তখন তুমি এরকম। এরকমও করা উচিত নয় আমাদের। মানে তার নিজের স্কেডিউল বিগড়ে যাচ্ছে, সেই ফ্রাস্ট্রেশনটা লোকের উপর বেরোবে তার। So if you are going for schedule based approach, you have to become like pure devotee, like many pure devotees can do, Radhesham Prabhu and all. কিন্তু তুমি তোমার স্ট্যান্ডার্ড অনুসারে ধীরে ধীরে আগে বাড়তে পারো। তো যেটা আমি জেনারেল মানুষজনের জন্য যেটা অ্যাপ্লিকেবল, সেটা সেইটা নিয়ে আলোচনা করলাম। শিডিউল বেস্ট করতে পারলে তো বেস্ট, ইফ ইউ ক্যান ডু। আই ডোন্ট নো ওয়ার টাইম গেটস ওয়েস্টেড, হোয়াট টু ডু। আমি বুঝতেই পারি না টাইম কোথায় চলে যাচ্ছে। মানে সারাদিন ভাবছি করবো, কিন্তু কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না। একই সমস্যা। মাইন্ড তোমাকে সেইগুলো করাচ্ছে যেগুলো তার করতে ভালো লাগে, যেটা তোমার প্রায়োরিটি সেটাতে কাজ করছো না। লজিস্টিক্স করছো ইত্যাদি, ছোটখাটো ইউজলেস কাজ করছো। হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা করছো, গান শুনছো ইত্যাদি, এসব করে টাইম চলে যাচ্ছে। প্রায়োরিটিসে কাজ করতে হবে। সবসময় দেখতে থাকা উচিত যে আজকে আমি যে গোল নিয়েছি কতটা হলো, হচ্ছে তো। এখন সূর্যাস্ত হয়ে গেল, অর্ধেকটা দিন কেটে গেল, আমি কোথায় দাঁড়িয়ে আছি, হচ্ছে তো। বাকি সন্ধ্যার মধ্যে কমপ্লিট করতে পারবো তো, এই অ্যাংজাইটিটা থাকা উচিত সবসময়। তবে হবে। এমন নয় যে সব কেয়ারলেস টেনশন ফ্রি হয়ে কিছু অ্যাচিভ করা যায় না। একটু টেনশন থাকা ভালো। অমোঘলীলা প্রভু লেকচারও যখন স্ট্রেস নিয়ে লেকচার দেয়, প্রভু প্রভু বলে যে একটু স্ট্রেস থাকা ভালো, যেমন খাবারে যেরকম নুন থাকে সেরকম স্ট্রেস থাকা ভালো। আর এইটাতে করলে সেই রকম স্ট্রেস থাকবে। আর এই গোল যদি ফলো না হয়, তাহলে যে ফ্রাস্ট্রেশনটা আসবে, সেটা হচ্ছে মানে মারাত্মক লেভেলের স্ট্রেস। যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি ব্যর্থ, সবাই কথা শোনাচ্ছে, সেই স্ট্রেসটা ভালো, নাকি সারাদিন ডেইলি গোলস কমপ্লিট করার যে স্ট্রেস সেটা ভালো? আর এটা কমপ্লিট করার পর একটা বিশাল আনন্দ পাবো, কনফিডেন্স পাবো আমি, যে হ্যাঁ, আমি কিছু করতে পারি। আই ডোন্ট নো, ওকে এটা আলোচনা করলাম। আই এম অ্যাফ্রেড টু মেক টাইম লাইন্স। হোয়াট ইফ আই ক্যানট ফিনিশ, অ্যাজ আই এম নট দ্যাট ডিটারমাইন্ড। কেউ বলতে চাইছে যে আমি টাইম লাইনই বানাতে পারি না। এই যে টাইম লাইন বানিয়েছেন প্রভু আপনি, যে ফেজ ওয়ানে এটা, ফেজ টুতে এটা, আমার কনফিডেন্সই পাচ্ছি না যে আমি মাত্র 2 মাসের মধ্যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে নিতে পারবো, 8টা ফুল মক টেস্ট দিতে পারবো। আমার তো এটা কনফিডেন্সই আসছে না। হোয়াট ইজ দ্য অ্যান্সার? যে আমি করতে পারবো বলে মনেই তো হচ্ছে না। ডোন্ট থিঙ্ক ইন টার্মস অফ হোয়াট ইউ আর, থিঙ্ক ইন টার্মস অফ হোয়াট ইউ ওয়ানা বি। ঠিক আছে? মানে আমি কতটা অপদার্থ সেটা বড় কথা নয়। তুমি কি হতে চাও, সেই রকম হতে হবে তোমাকে। আপগ্রেড ইউর সেলফ, পুশ আ লিটল বিট। তো যেরকম একটা আইএস ইন্টারভিউতে আমি শুনেছিলাম, মানে দেখছিলাম মক ইন্টারভিউগুলো। তো সেখানে একজন বলছিলেন, একজন ম্যাডাম, যিনি প্যানেলিস্ট, তিনি বলছিলেন যে তুমি যদি আইএস অফিসার হতে চাও, তাহলে আইএস অফিসারের মতো বিহেভ করা আরম্ভ করো এখন থেকে। তুমি ভাবো, একটা আইএস অফিসার কি পাড়ার মোড়ে গিয়ে আড্ডা মারবে, টাইম ওয়েস্ট করবে? তুমি ভাবো, এটা একটা প্রতিচ্ছবি ভাবো আইএস অফিসারের। সে কি করবে এইসব কাজগুলো? না, সে খুব বিজি, খুব পাংচুয়াল, একদম ঠিক টাইমে ঠিক কাজ করে। ইউ শুড অলসো প্র্যাকটিস ডুইং দ্যাট। আমি যেটা হতে চাই সেটাকে কল্পনা করে সেই রকম ভাবে অ্যাক্ট করা উচিত। আমি যদি প্রফেসর হতে চাই, আমাকে প্রফেসরের মতো অ্যাক্ট করতে হবে। কি, হোয়াট ডু আই মিন বাই দিস? মানে আমি যদি একটা অঙ্ক না পারি, স্টুডেন্ট ভাবে আমি তো স্টুডেন্ট, আমি না পারতেও পারি, আমি কি গোটা ফিজিক্স জেনে বসে আছি, ম্যাথমেটিক্স জেনে বসে আছি, দিস ইজ ভেরি ন্যাচারাল যে আমি পারবো না, প্রবলেম। কিন্তু যদি একটা প্রফেসর কোনো অঙ্ক না পারে, তারপরে আত্মসম্মান লেগে যাবে। কি, এতদিন প্রফেসরি করার পরও আমি এই অঙ্কটা পারলাম না, এত বড় অপমান। এই অঙ্কটাতে কি রয়েছে, কেন আমি পারলাম না? সে সারাদিন পাগল হয়ে যাবে ওটা নিয়ে। সো দিস ইজ দ্য রেসপন্স অফ আ প্রফেসর যখন সে কোনো একটা অঙ্কে আটকে যায়। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম প্রফেসর, স্টুডেন্ট অবস্থাতে প্র্যাকটিস দিস। যে কোনো অঙ্কে যদি আমি আটকে যাই, তোমার ভাবা উচিত কি ব্যাপার, এই অঙ্কটা কেন আমি ভাবতে পারলাম না, এটা 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 ভাবা উচিত, কেন ভাবতে পারলাম না, কি আমার ভাবনাতে কি ত্রুটি ছিল যে আমি এই পার্সপেক্টিভ দিয়ে ভাবতে পারলাম না, আর অঙ্কটা আমার সলভ করতে 3 মিনিটের বেশি টাইম লাগলো। ইউ শুড বি অ্যাংশিয়াস। সো দিস ইজ কল্ড দ্য অ্যাটিটিউড। তো এটা ইম্পর্টেন্ট নয় যে আমি অপদার্থ, আমার দ্বারা হবে না, ইত্যাদি ইত্যাদি। তুমি যদি আইআইটি এক্সাম ক্র্যাক করতে চাও, ইউ শুড থিঙ্ক লাইক আ পার্সন হু উইল সিকিউর AIR 1 ইন IIT JEE।
তোমাকে ভাবা উচিত, একটা কল্পনা করো আইআইটি যেইতে এক, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 সেরকম একজন ব্যক্তি, তার কতদিনে কমপ্লিট হওয়া উচিত এই জিনিসটা, সে কিভাবে প্ল্যান করবে, সেই রকম প্ল্যান করো তুমি এবং অ্যাচিভ করার চেষ্টা করো। অবভিয়াসলি তার মতো নও তুমি, কিন্তু স্বপ্ন দেখো, পুশ করার চেষ্টা করো নিজেকে। ঠিক আছে, আমি হয়তো আমার স্লথ গতিতে চললে 6 মাসে শেষ করব, কিন্তু হয়তো যে আইআইটিতে এক র্যাঙ্ক করবে সে 1 মাসে শেষ করবে। তো অ্যাটলিস্ট তুমি একটু পুশ করো, দিয়ে 2-3 মাসে শেষ করার চেষ্টা করো, নিজেকে আপগ্রেড করো। যতক্ষণ না পুশ করবো আমি আপগ্রেড হব না। আমি যদি ওটাই ভাবতে থাকি আমি তো এরকমই স্লো, আমার দ্বারা কি করে হবে, তাহলে সারা জীবন স্লোই থাকবো। কিন্তু আমি যদি ভাবি যে আমি যে পজিশনে উঠতে চাইছি সেইখানে লোক কিন্তু ভেরি ফাস্ট, আই হ্যাভ টু প্র্যাকটিস বিকামিং ফাস্ট। তো সেই জিনিসটা করতে হবে, যেটা আমি হতে চাই তার মতো ভাবে বিহেভ করার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। ওকে, সো থ্যাংক ইউ, দ্যাটস অল। আমি চেষ্টা করেছি এই বিষয়ে যত রকমের এফএকিউ আমার কাছে এসেছে সেগুলোকে অ্যাড্রেস করার। এরপরেও যদি কোনো অ্যাডিশনাল কোয়েশ্চেন থাকে অন দিস টপিক, তোমরা সেটা শেয়ার করতে পারো, জিজ্ঞেস করতে পারো, রেজ হ্যান্ড করতে পারো, আমি একে একে চান্স দেবো। ওকে, শুভ দত্ত প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মানে একটা ইম্পর্টেন্ট, মানে কখনো কখনো মনে হয় যখন আমরা কোনো গোল নিই তো লং টার্মের জন্য, তো একটা ভাবনা চিন্তা আছে যে এই গোলটা যদি অ্যাচিভ না হয় বা এর পরে কি হবে। তো সেই সেই ভাবনাটা। থাকা উচিত, অবশ্যই ব্যাকআপ প্ল্যান থাকা উচিত সবকিছুর পিছনে। খুব শিওর হওয়া উচিত যে এটা হলে এটা হবে, এটা করব, এটা না করতে পারলে এটা করব। আনসার্টেনটি জিনিসটা ভালো নয়। অনেক সময় অনেকে বলে যে ব্যাকআপ প্ল্যান থাকলে তোমার এটাতে ডেডিকেশন কমে যাবে, কিন্তু সেটা ডিপেন্ড করে তোমার কিরকম নেচার কিরকম। কিন্তু এরকম আনসার্টেন রিজিয়নে চলে যাওয়া, সেটা একটা ভেতরে ভেতরে টেনশন কাজ করে। তো সেই জন্য ব্যাকআপ প্ল্যান থাকা উচিত, এটাই আমার অভিমত। তো মানে অ্যাটলিস্ট কিছু না হলেও তো এটা করব। যেমন আমি আমার মনে আছে যখন আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু একটা খুব লো গ্রেড কলেজে অ্যাপ্লাই করে রেখেছিলাম যে বাই চান্স যদি কোথাও না পাই, ভাগ্য যদি বিভিন্ন ভাবে হতে পারে, শুধু সবকিছু তো আমার পরিশ্রমের উপর ডিপেন্ড করে না, ভাগ্যেরও ব্যাপার থাকতে পারে। বাই চান্স দেখা গেলো যেসব জায়গায় অ্যাপ্লাই করেছি কারোর কাছেই ফান্ডিং নেই, খুবই কম প্রবাবিলিটি কিন্তু হতেও পারে। তো ব্যাকআপ অপশন থাকা উচিত। তো সেটা আমার মনে হয়, না হলে একটা বিরাট টেনশন কাজ করে, সেটা এফেক্ট করতে পারে। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। সুপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। অনেক সময় হয় যে আমাদের ইচ্ছা একটা অন্য জিনিস করার, কিন্তু অনেকেরা আমাদেরকে বলে যে মানে তুই তো এই জিনিসে ভালো, তোকে এটা করা উচিত। তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই যে মানে কি করবো তখন। হুম। তো একটা ব্যাপার কি যে পারিপার্শ্বিক লোকজন আমাকে অবজার্ভ করছে, হয়তো তারা এমন কিছু বলতে পারে যেটা আমি আমার মধ্যে থেকে বুঝতে পারছি না, তারা হয়তো বেটার বুঝতে পারছে। তো এমন নয় যে তাদের কথাটাকে উড়িয়ে দেওয়া উচিত, সেটা নিয়েও ভাবা উচিত এবং নিজেকে একটু এক্সপেরিমেন্ট করা উচিত যে আমি কি সত্যি এটাতে ভালো, আমি কি সত্যি এটা চাই। যে জিনিসটাতে আমি আমার করতে ভালো লাগছে বা কনফিডেন্স পাচ্ছি, আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটাতে কিছু করতে পারবো, সেই দিকে এগোনো উচিত। আমার নিজের যদি কনফিডেন্স না থাকে সেই জিনিসে, শুধুমাত্র লোকজন বলছে বলে সেটা করতে গেলে কিন্তু পরে ডিফিকাল্টি হতে পারে। দিস ইজ দ্য বেসিস অফ বর্ণাশ্রম ধর্ম, যে তোমার যেরকম নেচার সেই অনুযায়ী প্রফেশন চুজ করো। তোমার নেচার ব্রাহ্মণিক্যাল, তোমার পঠন পাঠন যজন যাজন দান প্রতিগ্রহ এগুলো করা নেচার, যে আমি পড়বো লোকজনকে শেখাবো। তোমাকে যদি দিয়ে দেওয়া হয় ফাইন্যান্স করতে বা অ্যাডমিনিস্ট্রেশন করতে, ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট। তো সেই কারণে নিজেকে এক্সপ্লোর করা উচিত, এক্সপেরিমেন্ট করে দেখা উচিত কোন জিনিসটাতে আমি আনন্দ পাচ্ছি, কোন জিনিসটা ভালো করতে পারছি, এক্সপেরিমেন্ট করো কিছু কিছু। সেই জন্যই জেনারেলি বিভিন্ন জায়গাতে এরকম হয়, পিএইচডি স্টুডেন্ট নতুন আসছে তাকে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগানো হয়, দেখো তুমি এক্সপ্লোর করো তোমার ইন্টারেস্ট ইত্যাদি। তো সেরকম এক্সপ্লোর করা উচিত এবং তার সাথে সিনিয়র ডিভোটিদের গাইডেন্স। ওকে, যে সিনিয়র এক্সপিরিয়েন্স ডিভোটি, আবার এটা এই জিনিসটাকে আমাদের ভালো করে বুঝতে হবে যে সিনিয়র ডিভোটিন গাইডেন্স মানে নয় যে সবার কাছে আমি জিজ্ঞেস করছি, ওপিনিয়ন চাইছি, তাহলে আমি কনফিউজ হয়ে যাবো। সবাই আলাদা আলাদা ওপিনিয়ন দেবে, এভরিবডি হ্যাজ ডিফারেন্ট রসা অফ সার্ভিং কৃষ্ণ। তুমি যাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছ বা যার মতো হতে চাও বা যে এক্সপিরিয়েন্সড ওই ফিল্ডে এবং ডিভোটি, সেরকম কোনো একজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়াই বেটার, সেটা বলে মনে হয়। তো সেই জন্য ইসকনে একটা ব্যাপার রয়েছে যে তুমি সবার থেকে শুনো কিন্তু একজনকে ফলো করো।
শুনতে পারো সবার কাছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ফলো একজনকে করা উচিত। তো এটা কাইন্ড অফ মানে কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নেই, তোমাকে ডিসকাস করতে হবে ডিভোটিদের সাথে যে আমার কোন দিকটাতে গেলে ভালো হয়। তারা অন্যান্য বিভিন্ন অ্যাসপেক্টও দেখাতে পারে, যে কৃষ্ণের সেবার জন্য কোনটা দরকার এখন, ইত্যাদি ইত্যাদি ডিসকাস করা যেতে পারে। প্রভু, আর আরেকটা মানে প্রশ্ন যেটা আমি অনেক ওভার থিঙ্ক করি, যে মানে একটা একটা স্ত্রীকে কি সমাজে মানে অনেক উঁচু পজিশনে যাওয়া উচিত? কারণ ওদের তো একটা ধর্ম আছে, গৃহস্থ ধর্ম, যেটা প্রভুপাদ আমাদের বলে গিয়েছে। সেটা আমি মানে কনফিউজ হই যে মানে আমি আমি যে গোলটা ভাবছি সেটা যদি অনেক বড় হয়ে যায়, তখন আমি কিভাবে পরে কি কিছু কি ভাবে ম্যানেজ করবো? তো আমাকে এটা তো সেটা প্লিজ নিয়ে তোমার বলুন। সাথে পার্সোনালি কথা হয়েছে, আমরা একদিন পার্সোনালি ডিসকাস করব, কারণ এই জিনিসটা কোনো স্টিরিও টাইপ নয়, এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নেই, এটার পিছনে অনেক কনটেক্সট আছে। কনটেক্সট অনুযায়ী এটা ডিপেন্ড করে যে আমার ক্ষেত্রে কোনটা সঠিক। ঠিক আছে, অনেক কিছু মানে ব্যাকগ্রাউন্ড চেক রয়েছে এটার পিছনে। তো এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নয়, এমন নয় যে কেউ যদি হাউস ওয়াইফ হয় তাহলে সে বেস্ট ডিভোটি, আর কেউ যদি চাকরি করে সে ভালো ডিভোটি নয়, এরকম ব্যাপার নয়। ইট ডিপেন্ডস, অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সেটা আমার মনে হয় যে পার্সোনাল ডিসকাশনের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসাটাই বেটার। ওকে। ঠিক আছে প্রভু, আর দুটো প্রশ্ন প্লিজ। ইয়েস, বলো। প্রভু, যেমন আমার এমনি সাধনা রুটিন, আমার সকাল 4টা থেকে 8টা অবধি আমার চ্যান্টিং কমপ্লিট, মানে মঙ্গল আরতি থেকে গুরু পূজা অবধি আমার 4টে থেকে 8টা বাজে। কিন্তু আজকে যেমন ক্লাস ছিল, তো আমি মাঝে আমার কিছু রাউন্ডস পেন্ডিং রয়ে গেল। তো এরকম কি করা উচিত যে আমি জব না শেষ করে আমি ক্লাস করছি? তো যদি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এমন নয়, দেখো জব করছি আমি কৃষ্ণকে সার্ভ করার জন্য। তো আমরা যে হোলি নেম রিট্রিটে গেছিলাম সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে তুমি যদি মনে করো যে কোনো জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ধরো কোনো একটা টেম্পলে কোনো মহারাজ এসছে, তার জন্য কিছু আর্জেন্ট সার্ভিস করতে হবে, তখন ইয়েস অবভিয়াসলি জব ছেড়ে যাওয়া উচিত। এরকম নয় জব মানে জিনিসটা মেকানিক্যাল নয় যে জবে বসে গেছি বাস আমাকে কিছু করা চলবে না আর একদম কমপ্লিট। এটা কেন বলা হয়, যাতে আমরা অ্যাটেন্টিভলি জব করতে পারি, কিন্তু এসেন্সটা আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা জব করছি মানে আমরা বলছি হে কৃষ্ণ হে রাধারানী আমাকে তোমার সেবায় নিযুক্ত করো। তো যদি কিছু আর্জেন্ট ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটা কৃষ্ণ সেবার জন্য ফেভারেবল, তাহলে অবশ্যই সেটাতে কোনো দোষ নেই। প্রভু, আর একটা মানে মানে প্রশ্ন, যেমন সকালে আমরা উম, যেমন আমরা ভাবি যে এখন মানে এক্সারসাইজ করা ভালো, তো আমরা ভাবি যে সকালে করব। আমার সকালে এক্সারসাইজ করতে ভালো লাগে, কিন্তু তখন আমি ভাবি যে আমার 40-50 মিনিট চলে যাচ্ছে, তার চেয়ে ভালো আমি ক্লাস করে নিচ্ছি, আমি এটা বিকেলে করবো। কিন্তু বিকেলে আমার করতে ভালো লাগে না, আর আমি করি না। তো এরকম একটা ওটা আর হয় না যদি আমি বিকেলে শিডিউল করি। তো এইটাতে আমি অনেক কনফিউজ হয়ে যাই, তো কি না, করা উচিত? তোমার তোমার যেটা সুবিধা সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি দেখবে অমোঘলীলা প্রভুর একটা ডেলি রুটিন দিয়েছে। প্রভু তার অনেক বিজি স্কেডিউল, প্রভু তো একজন ব্রহ্মচারী, তার মর্নিং সাধনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা স্লট বানিয়েছে সকালে এক্সারসাইজ করার। তো এইভাবে আমি নিজের মতো কাস্টমাইজ করতে পারি জিনিসটাকে যেটা আমার জন্য সুটেবল। ওকে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমাকে ভালো ডিভোটি হতে হবে, আমাকে শুদ্ধ হৃদয় সহকারে কৃষ্ণকে সার্ভ করতে হবে। এরকম স্টিরিওটাইপ কিছু নয় যে আমার মধ্যে কোনো ট্রান্সফরমেশন আসছে না কিন্তু আমি সকালে প্রত্যেকদিন ঠিক টাইমে জব করে নিলাম এবারে আমি গোলক বৃন্দাবন যাবই, এরকম নয় ব্যাপারটা। এটাই বলা হচ্ছে যে সময় এবাহি কেবলম, আলটিমেট পরিচয়টা এটা দেখতে হবে যে আমার কি বাসুদেবের জন্য রতি জন্মাচ্ছে কিনা। তো সেজন্য প্রত্যেকের কিছু কাস্টমাইজেশন দরকার হয়, একই স্কেডিউল সবার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে তবে কৃষ্ণ। হ্যাঁ, সেগুলো আমার মনে হয় আবার পার্সোনাল ডিসকাশনের মাধ্যমে যে আমার জন্য কোনটা ঠিক, কারণ আরো অনেক কিছু জানতে হবে যে তোমার এই সময় কি থাকে, এটা কি অ্যাডজাস্ট করা যাবে। তো সেগুলো মনে হয় ইয়েস পার্সোনাল গাইডেন্সের মাধ্যমে করাটাই বেটার। ঠিক আছে প্রভু, ইয়েস। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সোমা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু হরে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ প্রভু, আমার দুটো কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি। আপনি যে শিডিউল গুলো দিলেন প্রভু, ওটা তো একজন স্টুডেন্টের। হুম। তো একজন টিচার বা একজন প্রফেসরকে কিভাবে মানে শিডিউলটায় কাজ করা উচিত, হুম। কিরকম শিডিউল থাকা উচিত তার? তো সেটা আবার ব্যাকগ্রাউন্ড চেক দরকার, তার সাথে ওয়ান টু ওয়ান বসতে হবে, আমরা ডিসাইড করতে পারি যে কোন টাইমে কি করতে পারি। অ্যাকচুয়ালি প্রভু, আমি মানে ইন্টারভিউ বা ইয়ে করার একটা পরিকল্পনা আছে আমার আমার মানে একটা কিছু ইয়ে করার। এরপর অনেক কিছু হওয়ার পরে এরপরে এই পরিকল্পনাটা আছে যে একজন মানে টিচার টিচার হতে চাই আমি অ্যাকচুয়ালি।